ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব বাঁকুড়া ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো। এটা তোমাদের 8 নম্বর পেজের প্রশ্ন। দেখে নেওয়া যাক এর প্রশ্নগুলো কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে এ সেটে 3টি এলিমেন্ট দেওয়া রয়েছে, বি সেটে 2টি এলিমেন্ট দেওয়া রয়েছে। আমাদের মোট সম্বন্ধের সংখ্যা ডিফাইন করতে হবে। তোমরা যদি সূত্রটা একটু খেয়াল করো, সূত্রটা খেয়াল করলে বুঝতে পারবে এ সেট থেকে বি সেটে যদি আমরা রিলেশন ডিফাইন করি তাহলে কতগুলি রিলেশন ডিফাইন করা যায় না। যদি এ সেটের পদ সংখ্যা n হয় এবং বি সেটের পদ সংখ্যা m হয়, তাহলে আমরা জানি যে কোনো রিলেশন কার সাবসেট হয়, এ ক্রস বি এর সাবসেট হয়। এইবার এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, n ইন্টু এম, মোট mn সংখ্যক এলিমেন্ট থাকবে। আর আমরা জানি কতগুলো সাবসেট তৈরি করা হয় না, সূচক সেটের কনসেপ্ট ছিল 2 টু দি পাওয়ার n সংখ্যক সাবসেট তৈরি করা যায় যদি কোনো সেটে nটি এলিমেন্ট থাকে। এখন আমাদের সেটে কতগুলি এলিমেন্ট আছে না, mn সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে 2 টু দি পাওয়ার mn সংখ্যক এলিমেন্ট আমাদের সাবসেট তৈরি করা যাবে, তার মানে ততগুলো রিলেশন ডিফাইন করা যাবে। তাহলে মোট সম্বন্ধের সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার mn। দেখো সেটাই অ্যাপ্লাই করা হয়েছে। m বলতে এর মধ্যে 3 রয়েছে আর n বলতে 2 রয়েছে, তার মানে 2 টু দি পাওয়ার 6 সংখ্যক আমরা সম্বন্ধ ডিফাইন করতে পারবো। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ট্যান ইনভার্স রুট থ্রি মাইনাস কট ইনভার্স মাইনাস রুট থ্রি হলে তার মান আমাদের বের করতে হবে। দেখো, কট মাইনাস অ্যাবজর্ব করতে পারে না, সেই জন্য কটের ক্ষেত্রে কি হয় না, কট ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি পাই মাইনাস কট ইনভার্স এক্স। এই ফর্মুলাটা আমাদের জানা আছে। তাহলে সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে মাইনাস পাই বাইরে চলে আসছে, আর ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্সের ফর্মুলা হয় পাই বাই টু। মানে পাই বাই টু মাইনাস পাই সমান মাইনাস পাই বাই টু। ঠিক আছে। নেক্সট বলা আছে দুটি বর্গ ম্যাট্রিক্স এ ও বি এমন যে যাতে এ বি সমান এ হয় এবং বি এ সমান বি হয়, তাহলে আমাদের এ স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। দেখো, এ স্কোয়ার মানে আমরা বলতেই পারি এ ইন্টু এ, দুটো ম্যাট্রিক্স একই ম্যাট্রিক্সের গুণফল। আবার আমরা যে কোনো একটা এ কে চেঞ্জ করে কি লিখতে পারি, এ বি লিখতে পারি। তাহলে সেই জিনিসটা লেখা হলো। আমরা জানি ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম মেনে চলে, তার মানে এই যে বি এ কে আমরা একসাথে লিখতে পারি। আবার দেখো আমাদের দেওয়াই রয়েছে বি এ মানে কি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, তার মানে আবার ফাইনালে আবার কি চলে এলো, এবি ম্যাট্রিক্স। আবার দেখো দেওয়া রয়েছিল এবি ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্স, তার মানে ঘুরে আবার এ ম্যাট্রিক্স চলে আসবে। তার মানে আমরা বলতে পারি এ স্কোয়ার সমান আবার ঘুরে এ ম্যাট্রিক্স চলে আসছে, তার মানে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট যারা দেওয়া ছিল, দেখো একটা রিদিম দেওয়া রয়েছে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস আবার ই টু দি পাওয়ার ওয়াই প্লাস, এইভাবে কিন্তু পাওয়ারের পরপর বাড়তে আছে। তাহলে যদি আমরা যে কোনো একটা স্টেপে ই টু দি পাওয়ার ওয়াইকে ফিক্সড রেখে বাকি পার্টটাকে দেখি, যদি বাকি পার্টটা দেখো সেই বাকি পার্টটাও এক্সের মতো দেখাচ্ছে, তার মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স। এবার বোথ সাইডে আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি, এক্সের ডেরিভেটিভ 1 হয় আর ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আর যেহেতু এক্স প্লাস ওয়াইকে এক্সের মতো ভেবেছি, তার ডেরিভেটিভ 1 প্লাস ওয়াই 1 সেটাও গুণ করতে হবে। এইবার চেন রুল অ্যাপ্লাই করে ওয়াই ওয়ানগুলোকে একদিকে এনে আমরা যদি কমন নিই তাহলে আমাদের দেখলে চলে আসছে কত না, 1 মাইনাস এক্স বাই এক্স, এইটা জিনিসটা চলে আসছে। নেক্সট দেখো, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস কস এক্স। এটা দেখো অংশকোণের সূত্র, 1 প্লাস কস থিটার সূত্র কি ছিল, 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা বাই 2। এই ফর্মুলাটা আমাদের জানা আছে অংশকোণ থেকে, তাহলে সেটাই অ্যাপ্লাই করা হয়েছে। এবার রুট টু যেহেতু কসের বাইরে বেরোবে না, সেই জন্য রুটটা চলে এসছে। আবার কস স্কোয়ার এক্স বাই টু মানে আমরা কি লিখতে পারি, রুটের বাইরে বেরোলে কস এক্স বাই টু। এবার এটাকে আমরা কস এম এক্স এর মতো ভেবেছি। কস এম এক্স এর ইন্টিগ্রেশন কত হয় না, সাইন এম এক্স বাই এম, এই জিনিসটা হয়। এখন এম বলতে আমাদের কত কাজ করছে, হাফ। তাহলে হাফকে যদি নিচে ভাগ করে তাহলে সেটা কি 2 হয়ে উপরে গুণ হয়ে যাবে, তার মানে 2√2 সাইন এক্স বাই 2 প্লাস সি, এটা হয়ে যাবে হচ্ছে উত্তর। নেক্সট 6 নম্বর দেখো, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এই বক্র এবং এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো বলতে ওয়াই অক্ষ, এবং এক্স ইকুয়াল টু 3π/2 অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা যেটা 3π/2 2 একক দূরে অবস্থিত, সেই কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। দেখো এরিয়াটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, সাইন কার্ভটা কিন্তু এইভাবে চলতে থাকে এবং একইভাবে নেগেটিভ দিকেও লুপ রয়েছে, কিন্তু যেহেতু আমাদের এক্স এর ভ্যালু নেগেটিভে নেই, তাহলে আমরা নেগেটিভ দিকটা কনসিডার করছি না, আমাদের রয়েছে 0 থেকে 3π/2। তাহলে পজিটিভ দিকে 3π/2-তে সাইন ভ্যালু কত দেয় না, সাইন 270 ডিগ্রি -1 দেয়, তার মানে এই পর্যন্ত যাবে। আর তার মাঝে সাইন পাই রয়েছে, পাইতে 0 ডিগ্রি দেয়, তার মানে এটা ক্রস করবে, এবং তার আগে যেটুকু রয়েছে সেটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত। সাইন পাই/2-তে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু দেয়, এখানে 1 অ্যাটেন্ড করে, তারপর আবার পাইতে গিয়ে 0 হয়ে যায়। এইভাবে কিন্তু কার্ভটা হয়। তার মানে আমাদের যে এরিয়াটা বের করতে বলেছে সেই এরিয়াটা দুটো ভাগে বিভক্ত, একটা 0 থেকে পাই পর্যন্ত এবং একটা পাই থেকে 3π/2 পর্যন্ত। তার মানে দেখো ইন্টিগ্রেশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এবার প্রথমটার ক্ষেত্রে ওয়াই ডিএক্স দিয়েছি, দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস ও ওয়াই ডিএক্স দিয়েছি। এবার কেন, কারণ দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে যে স্ট্রিপটা কল্পনা করা হয়েছে সেই স্ট্রিপটা দেখো ওয়াই পার্টটা নিচের দিকে কনসিডার করতে হচ্ছে, তাহলে ওয়াইয়ের নেগেটিভ দিক। তাহলে ওয়াইয়ের নেগেটিভ দিক বলতে আমরা কি বুঝবো, এটা মাইনাস ওয়াই। এই জন্য কি করা হয়েছে না, মাইনাস ওয়াই এখানে কনসিডার করা হয়েছে।
এইবার দেখো যদি তোমরা মনে করো যে না মাইনাস দিয়ে কনসিডার করবো না, তাহলে তোমাদের কি দিতে হবে, এই জায়গায় একটা মড দিয়ে দিতে হবে, তাহলেও কিন্তু আর মাইনাসটা না দিলেও কোনো সমস্যা কিন্তু নেই, নাহলে আদারওয়াইজ তোমাদের কিন্তু মাইনাস দিতে হবে। তাহলে দেখো এবার ওয়াইয়ের ভ্যালু কত বলা রয়েছে, না ওয়াইয়ের ভ্যালু সাইন এক্স বলা রয়েছে, তাহলে সাইন এক্স বসানো হলো। সাইন এক্সের ইন্টিগ্রেশন আমরা সবাই জানি মাইনাস অফ কস এক্স হয়, আর এখানে মাইনাস কস এক্স হওয়ার জন্য এবং সামনে একটা মাইনাস থাকার জন্য মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 0 to π, এখান থেকে আপার লিমিট লোয়ার লিমিট বসানো হলো, তাহলে দেখো ক্যালকুলেট করলে আসছে 3টে এক আসছে, তার মানে 3 বর্গ একক হয়ে যাবে আমাদের নির্ণয় ক্ষেত্রফল। ঠিক আছে, নেক্সট বলা রয়েছে যদি সি ও ডি দুটো ভেক্টর সমরেখ হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি। দেখো দুটো ভেক্টর সমরেখ হওয়ার দুটো কনসেপ্ট রয়েছে। সমরেখ হলে তারা কিন্তু যদি সমান্তরাল হয়, তাহলেও কিন্তু আমরা তাদেরকে সমরেখ বলতে পারি, অর্থাৎ একে অপরের যদি কে গুণিতক আমরা আকারে লিখতে পারি, তাহলেও কিন্তু সেখানে সমরেখ হয়। সেখানে শুধু খেয়াল রাখতে হবে কে এর মান 1 হয়। আর না হলে কি না, সমরেখ মানে আমরা বলতে পারি যে একে অপরকে ওভারলেপ করবে, অর্থাৎ পুরোপুরি একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টর থাকবে। সেক্ষেত্রেও দেখো আমাদের কে এর মান 1 হয়, তার মানে ভেক্টরের ক্ষেত্রেই প্যারালাল হলেও তাকে আমরা কিন্তু সমরেখ বলতে পারি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে বলা যাবে না, সরলরেখার ক্ষেত্রে কিন্তু সেটা বলা যায় না। তার মানে এখানে দেখো সমরেখ হওয়ার কনসেপ্ট কি, না দুজন যদি দুটো সরলরেখা বা ভেক্টর যদি পরস্পর সমরেখ হয় বা সমান্তরাল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, তার সহগগুলোর অনুপাত পরস্পর সমান হয়, সেটাই বলা হয়েছে। তাহলে প্রত্যেকটার আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ এবং কে ক্যাপের সহগ তুলনা করা হয়েছে। সেক্ষেত্রে দেখো প্রথমটার সাথে লাস্টেরটা এবং দ্বিতীয়টার সাথে লাস্টেরটা যদি আমরা কনসিডার করি, তাহলে দেখো এর মান আসছে 9 এবং বি এর মান 3, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট 8 দেওয়া আছে, দেখো এক্স প্লাস 2y প্লাস ল্যামডা জেড ইকুয়াল টু 0 এবং 2x প্লাস ওয়াই মাইনাস 2z ইকুয়াল টু 0 দুটি সমতলের সমীকরণ আমাদের দেওয়া রয়েছে। সমতলগুলো যদি তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে সমতলগুলো কিন্তু সব মূলবিন্দুগামী। তল দুটি বলা আছে পরস্পর লম্ব হলে ল্যামডা এর মান আমরা কি জানি, দুটি তল যদি পরস্পর লম্ব হয়, ওই তলের উপর যে লম্ব রয়েছে সেগুলো পরস্পর নিজেদের মধ্যে লম্ব হবে। তাহলে তার জন্য কি না, তলের লম্বের ডিআরএস বের করতে হবে। এটাই বলা আছে দুটি তলের, এটা লম্বের হবে, দুটি তলের লম্বের দ্বিগুণপাত সমূহ কি হচ্ছে না 1 2 ল্যামডা এবং 2 1 মাইনাস 2। এবার দুটি তল যদি পরস্পর লম্ব হয়, তাহলে দ্বিগুণপাতগুলির গুণফলের সমষ্টি কি হয়, 0 হয়। তাহলে এখান থেকে আমরা ল্যামডা ক্যালকুলেট করলে পাচ্ছি কত, না 2 চলে আসছে, অপশন ডি। ঠিক আছে, নেক্সট এ ও বি দুটি স্বাধীন ঘটনা আমাদের বলে দেওয়া রয়েছে। আমরা কি জানি না, দুটি ঘটনা পরস্পর স্বাধীন হয়, তাহলে দুজনের ইন্টারসেকশনের প্রবাবিলিটি আর তাদের পৃথক পৃথক প্রবাবিলিটির গুণফল পরস্পর কি হয়, পরস্পর সমান হয়। এবার আমাদের কি বের করতে হবে, না প্রবাবিলিটি অফ এ বের করতে হবে। দেওয়া আছে কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান 0.8। তাহলে আমরা ওখান থেকে শুরু করলাম, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আমরা কি জানি ইউনিয়নের প্রবাবিলিটি সমান পি এ প্লাস পিবি, পিবি বলতে কাজ করছে বি কমপ্লিমেন্ট, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখন বি বি বলতে যেহেতু বি কমপ্লিমেন্ট রয়েছে, এবার বাঁ দিকের মান দেখো 0.8 মানে কি 8-এর 10 আমরা বলতে পারি দেওয়া রয়েছে। তারপর পি এ বের করতে হবে, যেমন আছে রইলো। এবার পি অফ বি কমপ্লিমেন্ট মানে কি, যা পি অফ বি দেওয়া আছে সেটা যদি 1 থেকে বাদ দিই, তাহলে আমাদের পি অফ বি কমপ্লিমেন্ট চলে আসবে। তাহলে দেখো সেটা চলে আসছে 1 - 2/7। আর যেহেতু এ ও বি পরস্পর স্বাধীন ঘটনা, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, এ ও বি কমপ্লিমেন্ট পরস্পর স্বাধীন। এই জিনিসগুলো তোমাদের আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে এ বি স্বাধীন হলে এ কমপ্লিমেন্ট বিও স্বাধীন হবে, এ বি কমপ্লিমেন্ট এটাও স্বাধীন হবে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এরাও নিজেরা পরস্পর স্বাধীন হবে। এই জিনিসগুলো কিন্তু হোল্ড করে যদি এ বি নিজেরা স্বাধীন হয়। তাহলে সেখান থেকে এরা দুজনও স্বাধীন এটাও বলতে পারে, তার মানে এদেরও প্রবাবিলিটির গুণফল এদের ইন্টারসেকশন গুণ প্রবাবিলিটির সাথে সমান হয়ে যাবে। তার মানে পি এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, সেটা বসানো হয়েছে। এবার দেখো দুটো জায়গা থেকে পি এ কমন নিয়ে পি এ যুক্ত পার্টগুলো একদিকে রাখা হয়েছে, আর যেগুলোতে নর্মাল ভ্যালু রয়েছে সেটা আরেক দিকে রাখা হয়েছে। এখান থেকে ক্যালকুলেশন করলে পি এর মান আসছে 0.3। ঠিক আছে, নেক্সট বলা রয়েছে একটি দ্বিপদ নিবেশনের গড় মান এবং ভেদ মান দেওয়া রয়েছে, আমাদের প্যারামিটার এন এর মান বের করতে হবে। আমরা জানি দ্বিপদ নিবেশনের ক্ষেত্রে দুটি প্যারামিটার এন আর পি যদি হয়, তাহলে আমাদের গড় মান কত হয়, গড় মান বা মধ্যক বলছি, গড় মানটা কত না এন পি, এবং ভেদ মান বা ভ্যারিয়েন্স কত হয় এন পি কিউ। তাহলে এখান থেকে যদি আমরা ডিভাইড করি, ডিভাইড করলে কি পাবো, না কিউ এর মান পাবো, কারণ দেখো এন পি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে চলে আসছে কত, না 2/3। এবার আমরা জানি কি পি প্লাস কিউ অলওয়েজ, যে কোনো দ্বিপদ নিবেশনের ক্ষেত্রে পি প্লাস কিউ অর্থাৎ সাফল্যের সম্ভাবনা এবং অসাফল্যের সম্ভাবনার সমষ্টি কত, 1 হয়। তাহলে কিউ যদি 2/3 হয়, পি এর মান কত হবে, 1 মাইনাস কিউ, তাহলে 1/3 হয়ে যাচ্ছে। এবার আমরা 1 নম্বর সমীকরণে যদি আমরা পি এর মানটা বসিয়ে দিই, তাহলে কত চলে আসবে, না এন এর মানটা আমাদের চলে আসবে কত, না 45, অর্থাৎ অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো বলা রয়েছে বাস্তব সংখ্যা সমূহের সেট আর এবং এফ একটা ফাংশন ডিফাইন করা রেখে রয়েছে আর থেকে আর এ এফ এক্স ইকুয়াল টু 2x³ - 1 দ্বারা সংজ্ঞাত। আমাদের দেখাতে হবে এফ এক্স একটা একৈক চিত্রণ, অর্থাৎ 1 1 হবে।
1 হওয়ার টেকনিক কী ছিল, আমাদের ডোমেন থেকে দুটো এলিমেন্ট তুলতে হয় এবং ধরে নিতে হয় তাদের ইমেজগুলো সমান। এখান থেকে আমাদের দেখাতে হবে যে পয়েন্টগুলো আদতে সমান, ঠিক আছে। তাহলে ইমেজগুলো যদি সমান ধরে নিই, f(x1) মানে কি 2x1 কিউব মাইনাস 1 এবং f(x2) মানে 2x2 কিউব মাইনাস 1। এবার দুদিক থেকে -1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি 2x1 কিউব ইকুয়াল টু 2x2 কিউব। আবার এরপরের লাইনে নেক্সট দুদিক থেকে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে x1 কিউব ইকুয়াল টু x2 কিউব। এবার দুটোকে সাইড চেঞ্জ করে একদিকে আনা হলো, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই পার্টটা যেহেতু পজিটিভ, সেটা কখনোই জিরো হতে পারবে না। তার মানে আমাদের কোনটা জিরো হতে পারে, এই x1 মাইনাস x2টা জিরো হতে পারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x1 ইকুয়াল টু x2। এই জন্য এই একটা এক এক চিত্র এটা দেখানো গেল, ঠিক আছে। নেক্সট আমাদের প্রমাণ করতে হবে sec স্কোয়ার cot ইনভার্স 2 প্লাস cosec স্কোয়ার tan ইনভার্স 3 ইকুয়াল টু 2 পূর্ণ 13/36। এবার দেখো sec স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি sec x এর হোল স্কোয়ার, সেই জন্য হোল স্কোয়ারটাকে বাইরে করে দেওয়া হয়েছে দুটো ক্ষেত্রে। এইবার tan ইনভার্স cot ইনভার্স 2কে আমরা কি লেখা হয়েছে না tan ইনভার্স 1/2। কেন লেখা হয়েছে, কারণ বাইরের ফাংশনটা আমাদের sec রয়েছে, আর sec আর tan এর মধ্যে যেহেতু রিলেশন আছে, এদের মধ্যে ডাইরেক্ট কনভার্সন রুলটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেই জন্য cot ইনভার্সকে চেঞ্জ করে tan ইনভার্স করা হয়েছে। একই রকমভাবে কোসেকের মধ্যে tan ইনভার্সকে চেঞ্জ করে cot ইনভার্স করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ফর্মুলা ইউজ করতে সহজ হয়। এবার আমরা কি জানি না tan ইনভার্স অফ x ইকুয়াল টু sec ইনভার্স অফ √1 প্লাস এক্স স্কোয়ার, আবার cot ইনভার্স x ইকুয়াল টু কোসেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার। এবার x বলতে কি কাজ করছে না tan এর ক্ষেত্রে কাজ করছে 1/2 আর cot এর ক্ষেত্রে কাজ করছে 1/3। সেই অনুযায়ী ভ্যালু বসানো হয়েছে। ভ্যালু বসানোর পর দেখো বোথ সাইড থেকে sec অফ sec ইনভার্স আবার এখানে কোসেক অফ কোসেক ইনভার্স, এটা কিন্তু উঠে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে শুধু √অফ 5/4 তার হোল স্কোয়ার প্লাস √অফ 10/9 তার হোল স্কোয়ার। আবার হোল স্কোয়ার করলে রুট উঠে যাবে, তারপর ক্যালকুলেশন করলে চলে আসছে 85/36, তার মানে 2 পূর্ণ 13/36, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। নেক্সট আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এই ম্যাট্রিক্স 3/3 অর্ডারের। আমাদের দেখাতে হবে 3 ইন্টু a এর ডিটারমিনেন্ট। দেখো আমাদের এটা একটা শর্টকাট ফর্মুলা ছিল, কিন্তু সেখানে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না, কারণ আমাদের এটা প্রুফ করতে বলা হয়। শর্টকাটটা ছিল a যদি একটা n/n অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ k ইন্টু a ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট অফ a। অর্থাৎ কোনো কনস্ট্যান্টকে গুণ করে তারপর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নিলে সেই কনস্ট্যান্ট যখন ডিটারমিনেন্টের বাইরে আসবে, তখন ডিটারমিনেন্টের অর্ডার যত ছিল সেই অর্ডারের পাওয়ার হয়ে বাইরে বেরিয়ে আসবে। এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে এখানেও যেমন দেখো তোমাদের এই একটা 3/3 অর্ডারের যদি ম্যাট্রিক্স হয়, তাহলে আমাদের 3টা এই যে 3 ইন্টু a অর্থাৎ কে বলতাম 3 কাজ করছে, এটা যখন বাইরে বেরিয়ে আসবে 3-এর পাওয়ারে 3 হয়ে বেরিয়ে আসবে, অর্থাৎ 27 হয়ে বেরিয়ে আসবে। এটা কিন্তু বেসিক লজিক, এবং তোমরা এমসিকিউতে কিন্তু তাই সেটা ঠিক ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু অঙ্ক করো। কিন্তু এখানে যেহেতু আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রমাণ করতে হবে, তাহলে কিন্তু এখানে আমরা কিন্তু ডাইরেক্ট ওই ফর্মুলা ইউজ করতে পারবো না, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ এটা 2 নম্বর আছে। তাহলে সেই জন্য কী করা হলো, এ ম্যাট্রিক্সের সাথে 3 গুণ করে তার ডিটারমিনেন্ট বের করা হলো, ভ্যালু আসছে 108। আবার শুধু এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা হলো, সেটা এলো কত না 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 108 এসেছিলো, 108কে আমরা লিখতে পারি 27 ইন্টু 4। তার মানে এই 4কে আবার লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ, তার মানে 27 ইন্টু ডিটারমিনেন্ট অফ, এটা আমরা বলতে পারি। আমাদের কিন্তু এইভাবে কিন্তু প্রমাণ করতে হবে ভ্যালু বের করে, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা দেওয়া রয়েছে, এটা তোমাদের এসএন দে পেজ 132-এ উদাহরণ নম্বর 5-এ রয়েছে। তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক তোমরা নিজেরাও ট্রাই করতে পারো, যেহেতু 2/2 রয়েছে। বাম দিকে a স্কোয়ার বের করো, আর ডান দিকে 8a প্লাস k বলতে একটা কনস্ট্যান্ট, i বলতে এখানে 2/2 অর্ডারে i বলেই দিয়েছে, সেইটা ভ্যালু বের করে বসিয়ে তোমরা উভয় পক্ষ থেকে ম্যাট্রিক্সের তুলনা করে সেখান থেকেও কিন্তু k এর মান বের করতে পারো। এই টাইপের অঙ্ক কিন্তু আমি আগের পেজেও করিয়েছি। অতএব অঙ্কটা ডিফারেন্ট ছিল, কিন্তু টাইপ বা প্রসেসটা একই ছিল। বা তারপরেও যদি তোমাদের মনে হয় যে আটকে যাবে, তোমরা এসএন দিতে 132 পেজে দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো একটা লিমিট দেওয়া রয়েছে, লিমিট এক্সটেন্ডিং টু 0 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার -x মাইনাস 2/x। এখানে কখনো কখনো এই যে নিচে এক্স রয়েছে, এক্সও থাকে, আবার কখনো কখনো এক্স স্কোয়ারও থাকে। ডিফারেন্ট টাইপের অঙ্ক কিন্তু আমাদের থাকে। নিচে এক্স স্কোয়ার থাকলে কিন্তু ভ্যালুটা এই যে log 3 হোল স্কোয়ার, এটা উত্তর হবে। কিন্তু নিচে যখনই এক্স আছে সেটা কিন্তু 0 ভ্যালু আসবে। সেটা কেন আমি বলে দিচ্ছি। কি করা হলো, প্রথম না 3 টু দি পাওয়ার -x-কে 1/3 টু দি পাওয়ার x সূচকের নিয়মে লেখা হলো। এবার উপরটাকে যখন লসাগু করছি, দেখো উপরটা a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা আসছে, তার মানে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার আকারে লেখা যাবে। এবার যখনই হোল স্কোয়ার আসছে, আমাদের ফর্মুলা ছিল লিমিট এক্সটেন্ডিং টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1/x, এইটার ভ্যালু হয় log অফ a বেস e, এইটা হয়। কিন্তু এই ফর্মুলাতে আনতে গেলে a টু দি পাওয়ার x মাইনাস 1 নিচে আমাদের x আনতে হবে,
এখন আমাদের স্কোয়ারের ভেতর যদি এক্সকে রাখতে হয় তাহলে বাইরেও একটা স্কোয়ার আকারে থাকতে হবে, কিন্তু আমাদের কি বাইরে একটা এক্স দেওয়া রয়েছে, সেই জন্য নিচে এক্স স্কোয়ার করতে গেলে একটা এক্স আমাদের কি করতে হবে, উপরে গুণ করে দিতে হবে, সেই জিনিসটা করা হলো। তাহলে প্রথম কি হলো না, এই যে বাঁ দিকের পার্টটা এটা কিন্তু ফর্মুলাতে চলে এলো, কারণ স্কোয়ারের ভেতর ঢুকে যাবে আর আমরা জানি লিমিট স্কোয়ারের মধ্যে চলে যায়। কিন্তু এই যে বাইরে একটা এক্সকে উপর নিচে গুণ করতে হয়েছিল, তার জন্য কি হলো না, উপরে একটা এক্স কিন্তু থেকে যাচ্ছে। এই এক্সটাই যখন পরে এক্স লিমিট টেন্ডিং টু জিরো করবো, তখন কিন্তু সেটাই যে আমাদের পুরো ভ্যালুটাকে জিরো করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু তার আগের যে পার্টটা ছিল সেই পার্টটার ভ্যালু কিন্তু লগ 3 হোল স্কোয়ার এটা আমাদের আসছে। তার মানে যদি আমাদের নিচে এক্স স্কোয়ার থাকতো তাহলে এই এক্সটার উপর নিচে গুণ করার প্রয়োজন হতো না, সেক্ষেত্রে কিন্তু এই দিকের পার্টটাই আমাদের চলে আসতো, তাহলে সেক্ষেত্রে ভ্যালু কিন্তু আমাদের লগ 3 হোল স্কোয়ার আসতো, ঠিক আছে। অর্থাৎ একই টাইপের অঙ্ক সবসময় এটা মনে রাখার কোনো কারণ নেই যে জিরোই হবে উত্তর। আমাদের দেখতে হবে নিচটা কেমন আছে, নিচটা যদি এক্স স্কোয়ার থাকে তাহলে নর্মাল ভ্যালু হবে, আর যদি নিচটা যদি এক্স থাকে অর্থাৎ আমাদের স্কোয়ার আছে অথচ একটা এক্স কম রয়েছে, তাহলে কিন্তু সেখানে জিরোই আসবে ভ্যালু। এটা ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রেও কিন্তু হোল্ড করে, একই টাইপের অঙ্ক কিন্তু ই টু দি পাওয়ার এক্স দিয়েও তোমাদের দেওয়া থাকে, ঠিক আছে। নেক্সট যে অঙ্ক রয়েছে, ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো ট্যান ইনভার্স এক্স লেস দেন এক্স, এসএন দিয়ে পেজ 314তে রয়েছে, উদাহরণ 7 হুবহু করে দেওয়া রয়েছে, ওখানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। নেক্সট যে সমাকলনটা রয়েছে এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম, কিন্তু যেহেতু 2 নম্বর আছে আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা ডাইরেক্ট ইউজ করতে পারবো না, আমাদের করে দেখাতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মটা তোমাদের একটু বলি কি ছিল না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এইটা যদি থাকতো তার ইন্টিগ্রেশন ডাইরেক্ট আমরা বলতে পারি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। ফর্মটা কি না, বাইরে এক্সপোনেনশিয়াল ফাংশন থাকতে হবে এবং ভিতরে যে এফএক্স বলে যে ফাংশনটা থাকছে তারই ডেরিভেটিভ তারই সাথে যোগ আকারে থাকতে হবে। এবার দেখো সেই জিনিসটাই আমাদের ছিল, 1/x ছিল, 1/x এর ডেরিভেটিভ কত, -1/x স্কোয়ার, তাহলে সেটাই দেখো তার সাথে যোগ আকারে ছিল, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট ফর্মুলা অনুযায়ী বলে দিতে পারতাম ই টু দি পাওয়ার এক্স এফএক্স, এফএক্স বলতে 1/x, তাহলে ই টু দি পাওয়ার এক্স 1/x প্লাস, সেটা কিন্তু ডাইরেক্ট বলা যেত। কিন্তু এক্ষেত্রে আমাদের করা যাবে না, সেই জন্য কি করা হয়েছে না, এই সমস্ত ক্ষেত্রে আমাদের ওই ই টু দি পাওয়ার এফএক্সকে জেড ধরতে হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স 1/x একে দেখো জেড ধরা হয়েছে। এবার যখনই আমরা ডিজেড করবো অর্থাৎ ডেরিভেটিভ করবো, তাহলে অটোমেটিক কি চলে আসবে না, পুরো যে ইন্টিগ্রেন্ট বা সমাকল্য সেটাই ডিজেডের আকারে চলে আসবে, তাহলে পুরো ইন্টিগ্রেন্টকে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি, ডিজেড লিখতে পারি। তাহলে সেইখানে ডিজেডের ইন্টিগ্রেশন কত হয়, জেড প্লাস সি, আবার জেডের জায়গায় আমরা ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, এটা বসিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে আমাদের কিন্তু ভ্যালুটা সেই সেমই আসছে, ঠিক আছে। শুধু খেয়াল রাখতে হবে কত নম্বর অঙ্ক দিয়েছে, এটা এমসিকিউ হলে বা কোনো একটা বড় অঙ্কের যদি পার্ট হয় সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যেহেতু এটা প্রথম থেকেই আমাদের প্রুভ করতে দেওয়া রয়েছে, তাহলে কিন্তু সেখানে আমরা ডাইরেক্ট কিন্তু এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের কিন্তু করে দেখাতে হবে। বেশি কিছু না, প্রথম পার্টটাকে আমাদের জেড ধরে নিতে হবে, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, এটাকে যদি জেড ধরে নিই তাহলে পুরোটা ডিজেড আকারে কিন্তু চলে আসবে, সেইটা দেখালেই হবে, ঠিক আছে। নেক্সট বলা রয়েছে ভি ইকুয়াল টু এ বাই আর প্লাস বি সমাধানটি একটা অবকল সমীকরণ দেওয়া রয়েছে তাকে সিদ্ধ করে। কোনো সমাধান অবকল সমীকরণকে সিদ্ধ করে, এখানে তোমাদের দুটো টেকনিক রয়েছে, কেউ ডি টু ভি ডিআর টু আলাদা করে বের করে তারপর বাঁ দিকে বসিয়ে দিতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে ডিভি ডিআর এর ভ্যালু বসাতে হবে, তারপর সেটা ডান দিকে জিরো দেখাতে পারো, এটাও করতে পারো। বা যাকে সমাধান বলে দাবি করা হয়েছে অর্থাৎ ভি ইকুয়াল টু এ বাই আর প্লাস বি, তাকে আমাদের এই এ আর বি আননোন কনস্ট্যান্ট, এই আননোন কনস্ট্যান্ট তাড়িয়ে সেটাই যে এই অবকল সমীকরণ সেটাই দেখে দিলে চলে আসবে, আমাদের কিন্তু একই উত্তর কিন্তু চলে আসবে। আমি কিন্তু এখানে দ্বিতীয়টা দেখিয়েছি যে এখান থেকে আমাদের যাকে সমাধান বলে দাবি করা হয়েছে তাকে যদি আমরা ওই আননোন কনস্ট্যান্ট অর্থাৎ এ আর বি এদের দুটোকে অপনয়ন করে এমন এই সমীকরণটাই তৈরি করে দিতে পারি যে ডি টু ভি ডি আর টু প্লাস টু বাই আর প্লাস ডিভি ডি আর ইকুয়াল টু জিরো, তার মানে সেখান থেকেও বলতে পারবো ওটাই ওর সমাধান, ঠিক আছে। সেই টেকনিকটা দেখো বেশি ইজি, কারণ অবকল সমীকরণ তৈরি করা তোমরা জানো, কারণ সেক্ষেত্রে কী করতে হয়, আননোন কনস্ট্যান্টগুলোকে অপনয়ন করে দিতে হয়। সেই জন্য কী করা হলো, প্রথমে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু আর, আর যেখানে খেয়াল রাখতে হবে যেহেতু দুটো আননোন কনস্ট্যান্ট রয়েছে আমরা ম্যাক্সিমাম দুবার ডেরিভেটিভ অ্যালাউ করতে পারবো, ঠিক আছে। তাহলে যখনই ডেরিভেটিভ করছি আর এর রেসপেক্টে বাঁ দিকটা ডিভিডিআর হয়ে যাচ্ছে, আর বি এর ডেরিভেটিভ জিরো, আর এর সাথে যে 1/r রয়েছে সে 1 - 1/r স্কোয়ার হবে, কারণ আমরা একটু আগে দেখলাম যে 1/x এর ডেরিভেটিভ হয় -1/x স্কোয়ার, সেটা এইবার কি করা হলো না, এই আর স্কোয়ারকে বাঁ দিকে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে আর স্কোয়ার ডিভিডিআর সমান মাইনাসে। কেন করা হলো, কারণ এ যদি আমাদের সিঙ্গেল পড়ে থাকে তাহলে নেক্সট টাইম যখন ডেরিভেটিভ করবো এই পার্টটা জিরো হয়ে যাবে, সেটাই আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন কি, যে দুবার ডেরিভেটিভ করে এ আর বিকে অপনয়ন করা, তাহলে সেই কাজটা কিন্তু আমাদের নেক্সট বার ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে। তো সেই জন্য আবার কী করা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু আর করা হলো। এবার বাঁ দিকটাতে কী লাগানো হলো, ইউভি লাগানো হলো, আর স্কোয়ারের ডেরিভেটিভ টু আর, তখন ডিভিডিআর কনস্ট্যান্ট প্লাস আর স্কোয়ার কনস্ট্যান্ট ইন্টু ডিভিডিআর ডেরিভেটিভ ডি টু ভি ডিআর টু, আর ডান দিকে মাইনাসের ডেরিভেটিভ জিরো হয়ে যাচ্ছে। এইবার দেখো বোথ সাইডে কি আর স্কোয়ার দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, আর স্কোয়ার দিয়ে যখন ভাগ হয়ে যাবে এটা আর থাকছে না, এবং এটাকে যখন আমরা আর স্কোয়ার দিয়ে ভাগ করবো একটা আর উপর নিচে কাটবে, 2/r পড়ে থাকবে, সেই জিনিসটা দেখো আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, ঠিক আছে।
নেক্সট যে অঙ্কটা রয়েছে আমি তোমাদের অলরেডি আলোচনা করে দিয়েছি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের প্রশ্নগুলোতে। সেখানকার যে 2C এর ভি এর দাগে ছিল, 5-এর দাগে ছিল, সেখানেও ছিল, আর এখানেও দেখো এই 5-এর দাগেই রয়েছে। তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারো যে কীভাবে এই জিনিসটা এক্সপ্লেন করা রয়েছে, কীভাবে বর্ধিষ্ণুও নয় আর ক্ষয়িষ্ণুও নয়। কারণ এখান থেকে একটু মনে যেটুকু তোমাদের একটু করেই দিই, দেখো মনে করতে পারছো কিনা, যে এখানে আমাদের ইন্টারভেলটা ছিল -2/3 থেকে +2/3। তোমরা যদি অঙ্কটা দেখো সেখানে দেখলে বুঝতে পারবে এই মাঝে 0 পয়েন্টের কাছে এই পার্টটা পর্যন্ত আমাদের কি ভ্যালু আসছিল, বর্ধিষ্ণু আসছিল, আর একটা পার্ট পর্যন্ত আমাদের ক্ষয়িষ্ণু আসছিল। সেই জন্য কি না, একই ইন্টারভ্যালের মধ্যে দুটো জায়গায় বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণু হলে আমরা স্ট্রিক্টলি বলতে পারবো না যে একই আমাদের পুরো ইন্টারভ্যালের মধ্যে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু। সেই জন্য এই ইন্টারভ্যালের মধ্যে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু ইন্টার হয়নি। এভাবেই কিন্তু এক্সপ্লেন করা ছিল। যারা মনে করতে পারছো নিজেরা একটু এক্সপ্লেনেশনটা করার চেষ্টা করো খাতা পেন নিয়ে। আর যারা মনে করছো যে পারছি না বা প্রথমবার দেখছি, তাহলে কিন্তু তোমরা নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের যে প্রশ্নটা প্লে লিস্টে রয়েছে সেটাকে সেখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা রয়েছে এটাও তোমাদের এসএন দিয়ে 487 পেজে দেওয়া রয়েছে, উদাহরণ নাম্বার 4-1। এই টাইপের অঙ্কগুলো অন্তর্গোলকের ব্যাখ্যা থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসেবে মোটামুটি আসতে পারে, এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তোমাদের নির্ণয় করতে বলেছে, সেটা তোমরা বের করে নেবে। ওখানেও কিন্তু সেইভাবেই করা আছে এবং একই রকম পদ্ধতিতে করা আছে, তোমরা ফলো করলেই হবে, ঠিক আছে। নেক্সট বলা রয়েছে একটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে 1 + 2j + 3k, অর্থাৎ 1 2 3 বিন্দু থেকে আমাদের একটা সমতলের সমীকরণ দেওয়া রয়েছে, তার দূরত্ব বের করতে হবে। দূরত্বের ফর্মুলা কি আছে না, যে সমতলটা রয়েছে সেই সমতলটা ওই বিন্দু থেকে আমাদের দূরত্ব বের করতে হবে, সেই বিন্দুকে স্যাটিসফাই করবে, আর ডিভাইডেড বাই যে লম্ব ভেক্টর রয়েছে সেই লম্ব ভেক্টর মডিউলাস দিয়ে ভাগ হবে। এই হচ্ছিল ফর্মুলা। তাহলে এখানে আমাদের বিন্দু বলতে কি i + 2j + 3k, সেটা বসানো হলো। আর তার সাথে যা বাকি যা ছিল ডট প্রোডাক্ট ছিল, এবং 10কে আমাদের বাঁ দিকে আনতে হবে। তার কারণ আমাদের ডিটা যে ছিল, এই ডিটাই হচ্ছে আমাদের সেই কনস্ট্যান্ট, সেটাকে বাঁ দিকে এনে কি দিয়ে ভাগ করতে হবে না, এই যে লম্ব ভেক্টর ছিল 2i - j + 2k, এর যে মডিউলাস ভ্যালু, সেই মডিউলাস ভ্যালু দিয়ে আমাদের ডিভাইড করে দিতে হবে। তারপর দেখো সিম্পল আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের চলে আসবে, যেহেতু মডিউলাস আছে এই 6 - 10 করলে যে -4 আসবে সেই -4 থাকছে না, শুধু 4/3 আমাদের উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট সরলরেখার ভেক্টর সমীকরণ আমাদের বের করতে হবে। দেখো কোনো সরলরেখার ভেক্টর সমীকরণ বের করতে গেলে তাকে প্রতিসম আকারে আগে বের করে সেটা কোন বিন্দুগামী এবং তার সমান্তরাল ভেক্টর কী সেটা আমাদের বের করতে হবে। সেই জন্য সরলরেখাটাকে প্রথমে প্রতিসম আকারে প্রকাশ করা হলো। প্রতিসম আকারে ছিল না কেন, কারণ দেখো জেডের কাছে যে সহগটা, জেডের কাছে সহগটা 2 রয়েছে। আমরা কি জানি প্রতিসম আকারের ক্ষেত্রে সবসময় XY জেডের সহগ সর্বদা 1 থাকতে হবে। সেই জিনিসটা করার জন্য 2 উপর নিচে কমন নিয়ে ক্যান্সেল আউট করা হলো। তাহলে কি চলে আসছে, Z - 3/1। তার মানে এবারে আমরা বলতে পারি কম্পেয়ার করে যে প্রথম সরলরেখাটি কোন বিন্দুগামী, x1 বলতে 5, y1 বলতে -4 এবং z1 বলতে 3, এই জিনিসগুলো রয়েছে। তার মানে আমরা কি বলতে পারি, এই বিন্দুগামী। এবার যার অবস্থান ভেক্টর কি, শুধু i ক্যাপ j ক্যাপ k ক্যাপ লাগিয়ে দিলে আমাদের কি সেই বিন্দুটা পেয়ে যাই। আবার সরলরেখার দিক অনুপাত সমূহ কি হচ্ছে না 3, 7, 8, 1। তার মানে আমরা কি জানি, এই দিক অনুপাত সমূহে আবার কি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ লাগালে ওই সরলরেখার সমান্তরাল ভেক্টর আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের সমান্তরাল ভেক্টর কি আসছে, 3i + 7j + k ক্যাপ, এটা আমাদের চলে আসছে। এবার আমরা কি জানি একটা সরলরেখার সমীকরণ কি হয় না, r ভেক্টর = a ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর, যেখানে a ভেক্টরটা কি না যে বিন্দুগামী, আর b ভেক্টরটা কি না ওই সরলরেখাটা যার সমান্তরাল, সেই জিনিসটা দেখো সেইটাই আমাদের বিন্দুটা আমাদের বের করা ছিল, এবং সমান্তরাল ভেক্টরটা আমরা কি দ্বিগুণপাত থেকে বের করলাম। তার মানে সেই ফর্মুলাতে বসিয়ে দিলে এইটা হয়ে যাচ্ছে আমাদের সরলরেখাটির ভেক্টর সমীকরণ, ঠিক আছে। নেক্সট দেখো প্রবাবিলিটি অফ এ বলা রয়েছে, প্রবাবিলিটি বি দেওয়া রয়েছে, এবং তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটিও বলা রয়েছে। আমাদের প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট স্ল্যাশ বি কমপ্লিমেন্ট এবং প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট স্ল্যাশ এ কমপ্লিমেন্ট, এই দুটো আমাদের বের করতে হবে। দেখো ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, স্ল্যাশের ফর্মুলা কি ছিল না, উপরে ইন্টারসেকশন হয় আর নিচে যেটা রয়েছে তার প্রবাবিলিটিতে ভাগ হয়ে যায়। এবার যখনই উপরের ইন্টারসেকশনের প্রবাবিলিটি বের করতে চাইছি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে ডি মর্গান লাগালে কত আসবে না এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট। আবার এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, আর প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তার মানে 1 প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর প্রয়োজন পড়বে। সেই জন্য কি করা হয়েছে না, সাইডে আগে এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটি বের করা হয়েছে, পি এ প্লাস পিবি মাইনাস পি অফ ইন্টারসেকশন বি। এবার দেখো তিনটে ভ্যালু যেহেতু দেওয়া রয়েছে, ক্যালকুলেট করলে আমাদের এ ইউনিয়ন বি 5-8 এটা কিন্তু বের করতে পারছি। সেই অনুযায়ী
1 - 5 এটা বসানো হলো আর নিচে প্রবাবিলিটি বি দেওয়া ছিল হাফ, তাহলে 1 - হাফ করা হলো। এবার দেখো ক্যালকুলেট করলে আমাদের চলে আসছে 3/4। একই পদ্ধতি অ্যাপ্লাই করে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বের করা হয়েছে। কারো যেন এমনটা না মনে হয় প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট স্ল্যাশ বি কমপ্লিমেন্ট যা হয়েছে বি কমপ্লিমেন্ট স্ল্যাশ এ কমপ্লিমেন্ট, যেহেতু তার উল্টো দেখতে তাহলে তার উল্টো হবে, অর্থাৎ 4/3 হয়ে যাবে। এটা যেন কারো মনে না হয়, কারণ এইভাবে কিন্তু এখানে কন্ডিশন হোল্ড করে না, ঠিক আছে, প্রবাবিলিটির ক্ষেত্রে। তাহলে আমাদের কি সেই নর্মাল টেকনিকে আমাদের বের করতে হবে, উপরে ইন্টারসেকশন আর নিচে যেটা রয়েছে তার প্রবাবিলিটিতে ভাগ। আবার ইন্টারসেকশন মানে 1 ডি মর্গান লাগিয়ে 1 - পি অফ এ ইউনিয়ন বি, সেটা যেহেতু অলরেডি বের করা রয়েছে সেই ফর্মুলা বসানো হলো, তারপর ক্যালকুলেট করলে আসছে 3/5, ঠিক আছে। নেক্সট দেখো বলা রয়েছে একটি ঝোঁকশূন্য মুদ্রাকে একসঙ্গে নিক্ষিপ্ত করা হলো দুটি ঝোঁকশূন্য মুদ্রাকে, ঠিক আছে। তাহলে আমাদের প্রাপ্ত টেল সংখ্যার মধ্যক এবং ভেদমান বের করতে হয়। প্রাপ্ত টেল সংখ্যাকে আমরা কি করলাম না এক্স দ্বারা সূচিত করলাম, যে যতগুলি দুটি মুদ্রাকে টস করার পর যতগুলি টেল পড়বে তাকে আমরা এক্স দ্বারা সূচিত করব। এবার দেখো কতগুলি টেল পড়তে পারে না, দুটো মুদ্রার কোনোটাতেই টেল না পড়তে পারে, তার মানে তখন আমার এক্স ইকুয়াল টু 0 হয়ে যাবে, একটিও টেল নেই। আবার একটা টেল পড়তে পারে বা দুটো টেল পড়তে পারে। যখন একটাও টেল পড়বে না তখন তার সম্ভাবনা কত না প্রথমটাতেও পড়ছে না দ্বিতীয়টাতেও পড়ছে না, কারণ দেখো আমি বলেই দিয়েছি টেল পড়ার সম্ভাবনা যত আর টেল না পড়ার সম্ভাবনা তত, কারণ যেহেতু এটা কয়েন টস করা রয়েছে ইভেন্টে দুটোই মাত্র ঘটনা হয়, হয় টেল পড়বে না হলে পড়বে না, অর্থাৎ টেল পড়বে বা হেড পড়বে, ঠিক আছে। সেই জন্য টেল পড়ার প্রবাবিলিটিও যা আর টেল না পড়ার প্রবাবিলিটিও তা, তার মানে দুটোতেই পড়বে না মানে দুটোতেই হাফ ইন্টু হাফ, তার মানে 1/4। এবার যখন টেল পড়বে একটাতে টেল পড়বে, এবার একটাতে টেল পড়বে বললে প্রথমটাতে টেল পড়তে পারে, দ্বিতীয়টাতে হেড পড়তে পারে, আবার প্রথমটাতে হেড পড়তে পারে, দ্বিতীয়টাতে টেল পড়তে পারে, তার মানে এই দুটো ঘটনাই আমাদের কি একটা করে টেলের ঘটনা। সেই জন্য একটা টেল পড়বে বলতে হাফ, আবার একটাতে পড়বে না বলতে সেটাও হাফ, কিন্তু ইন্টু 2 করা হলো কেন না ওই রকম জাতীয় দুটো ঘটনা রয়েছে যেখানে একটা টেল পড়বে একটা টেল পড়বে না, সেই জন্য ইন্টু 2 করা হলো। তারপর দেখো ক্যালকুলেট করলে এটা হাফ আসছে। নেক্সট হচ্ছে দুটোতেই টেল পড়বে এক্স ইকুয়াল টু 2, অর্থাৎ দুটোতেই টেল পড়বে। যখন আমাদের দুটোতেই টেল পড়ছে তখন কি আসছে না প্রথমটিতে টেল পড়ার সম্ভাবনা হচ্ছে হাফ, আবার দ্বিতীয়টিতে টেল পড়ার সম্ভাবনা সেটা হচ্ছে আমাদের হাফ, তারপর সেটা গুণ করলে চলে আসছে 1/4। তারপর আমরা বিভাজন ছকটা কি বলতে পারি না বিভাজন ছকে কি থাকে না এক্স এর মান এবং তার করসপন্ডিং প্রবাবিলিটিটাকে বিভাজন ছকে দেওয়া হয়। তার মানে বিভাজন ছক থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি কি না 0-এর জন্য 1/4, 1-এর জন্য হাফ এবং 2-এর জন্য 1/4। এবার আমাদের মধ্যক বা আমাদের গড় বের করার ফর্মুলা কি না এক্সপেকটেশন অফ এক্স বের করলে মধ্যক বেরিয়ে আসে, তার ফর্মুলা কি সামেশন অফ এক্স আই পি আই, অর্থাৎ এক্স এর মান এবং তার করসপন্ডিং প্রবাবিলিটিগুলোর গুণফলের সমষ্টি। প্রথমে 0-এর সাথে 1/4 গুণ করলে 0, আবার 1-এর সাথে 1/2 গুণ করলে 1/2, আবার 2-এর সাথে 1/4 গুণ করলেও সেটাও আমাদের 1/2 আসে, তার মানে আমাদের যোগ করলে মধ্যক আসছে 1। আবার ভেদমান যখন বের করবো ভেদমানের ফর্মুলা কি না এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার, তার মানে আমাদের প্রয়োজন কি না এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা প্রয়োজন। আর যখন এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করছি তার ফর্মুলা কি ছিল সামেশন অফ এক্স আই স্কোয়ার পি আই, অর্থাৎ এক্স আই এর ভ্যালুগুলোকে স্কোয়ার করে তারপর তার করসপন্ডিং পি আই দিয়ে গুণ করে যোগ করতে হবে, সেটাই করা হয়েছে। 0 স্কোয়ার তো 0ই থাকছে, আর 0 ইন্টু 1/4 মানে 0, আবার 1 স্কোয়ার মানে 1 থাকছে, তার সাথে হাফ গুণ করলে হাফ, আর 2 স্কোয়ার মানে 4 হচ্ছে, তার সাথে 1/4 গুণ করলে সেটা 1 হয়ে যাচ্ছে, তার মানে আমরা এখান থেকে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার পাচ্ছি 3/2। এবার ভেদমানের ফর্মুলা কি না এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার, তাহলে 3/2 মাইনাস এক্সপেকটেশন এক্স তো 1 বেরিয়েছে, তাহলে 1 স্কোয়ার মানে 1, তাহলে 3/2 থেকে একবার দিলে আমাদের হাফ পড়ে থাকছে, তার মানে এই হয়ে যাচ্ছে আমাদের মধ্যক এবং ভেদমানের ভ্যালু, ঠিক আছে। নেক্সট আমাদের প্রমাণ করতে হবে কোনো সেটের উপর দুটি সমতুল্যতার সম্বন্ধের ছেদ মানে ইন্টারসেকশন, মানে R1 যদি একটা সমতুল্যতা সম্বন্ধ হয় এবং R2 যদি একটা সমতুল্যতা সম্বন্ধ হয় তাদের ইন্টারসেকশনটাও একটা সমতুল্যতা সম্বন্ধ হবে। এই অঙ্কটা তোমাদের এসএনডে পেজ 10-এ এবং মানে বইয়ের শুরুতেই 10 নম্বর পেজে উপপাদ্য 1 বলে কিন্তু জিনিসটা করে দেওয়া আছে সম্বন্ধ রিলেশনের কাছে, ঠিক আছে। এটা কোনো উদাহরণ নয়, এটা উপপাদ্য বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো বলা রয়েছে 2 tan ইনভার্স রুট ওভার অফ a মাইনাস বি বাই a প্লাস বি tan x/2 সমান cos ইনভার্স, ওটা প্রমাণ করতে হবে। দেখো আমরা এলএইচএস থেকে শুরু করেছি, শুধু ফর্মুলা কি লাগাতে হবে না 2 tan ইনভার্স x এর cos দিয়ে যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, কারণ একাধিক ফর্মুলা রয়েছে তার মধ্যে আমাদের cos এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে 2 tan ইনভার্স x ইকুয়াল টু cos দেখিয়ে লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন x বলতে কি কাজ করছে এই পুরো জিনিসটা আমাদের x এর মতো ভাবতে হবে, তাহলে সেটাই দেখো লেখা আছে 1 মাইনাস স্কোয়ার করবো যখন এই রুটটা উঠে যাবে এবং ট্যানের যেহেতু রুট ছিল না তাই সেটা কিন্তু স্কোয়ার হয়ে যাবে, একই জিনিস নিচেও হয়ে যাবে। এইবার কি করা হয়েছে উপর নিচে লব ও হরে কি এলসিএম করা হয়েছে, লসাগু করার পর এর লবের লসাগু কত আসছে a প্লাস বি,
আবার হরের লসাগু আসবে a প্লাস বি, সেটা দেখো আলটিমেট ক্যান্সেল আউট হয়ে গেছে, সেটা লেখা হয়নি। কিন্তু লসাগু ওই ক্যান্সেল আউট করার আগে কী হবে না, এইটা এই এস ওয়ানের সাথে গুণ হবে আর এই লসাগুটা ওয়ানের সাথে গুণ হবে। তার মানে দেখো যেটা পড়ে আছে সেখানে যদি আবার এর সহগটা আমরা কালেক্ট করি, তাহলে এর ক্ষেত্রে এখানে 1 আছে আর এখানে আছে মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, সেটা এর সহগ। একই রকমভাবে বি এর সহগ কালেক্ট করা হলো। একই রকমভাবে কী করা হলো না, হর থেকে এর সহগ আর বি এর সহগ কালেক্ট করা হলো। এবার প্রমাণটা যদি খেয়াল করো একটু দেখলে বুঝতে পারো ভেতরে কস আনতে হবে। তার মানে এবার কস এক্সের ফর্মুলা আমরা কি জানি না, কস এক্সের ফর্মুলা 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু অংশকোণের ফর্মুলাতে ছিল। তার মানে উপরে মাইনাস রাখতে হবে, নিচে প্লাস রাখতে হবে, তবেই আমরা কসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তার মানে এই যে মাইনাসটা রয়েছে এটাকে উপরে রাখতে হবে, তার মানে এর নিচে আমাদের প্লাস আনতে হবে। এবার প্রশ্ন হচ্ছে নিচে প্লাস কখন আসবে না, যদি যেটা নেই সেটা যদি কমন নেওয়া হয় জোর করে তবেই সেটা নিচে আসবে। সেই জন্য কী করা হলো, লবেও 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু কমন নেওয়া হলো এবং হরেও 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু কমন নেওয়া হলো। যেটা কমন নেওয়া হবে সেটা বাইরে বাইরে বেরিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এর কাছে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ছিল না, তাহলে কিন্তু সেই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ভাগ হয়ে যাবে। একই রকমভাবে এই বি এর কাছে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ছিল না হরে, সেটাও কিন্তু ভাগ হয়ে যাবে। এবার কেউ যদি মনে করে, কেউ এমনটাও ভাবতে পারো যে লব ও হরকে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে, তাহলে সেটাও ভাবলে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। ভাগ করলে এই প্রথমবার বি এর কাছের পার্টটা কেটে যাবে আর হরে এর কাছের পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাবে। সেক্ষেত্রেও তোমরা কিন্তু দেখতে পাবে যে এইরকমই দেখতে একই জিনিস আসবে। তোমাদের যেটা ভাবলে মনে রাখতে সুবিধা হবে তোমরা সেটা ভাববে, কোনো সমস্যা কিন্তু তাতে নেই, ঠিক আছে। তাহলে এই যে ফর্মুলাটা এবার চলে এলো এর কাছে, সেটাই আমাদের কার ফর্মুলা, কস এক্সের ফর্মুলা। তাহলে সেটা বসিয়ে দেওয়া হলো। আবার নিচে দেখো বি এর কাছে যেটা আসছে সেটাও একটা কস এক্সের ফর্মুলা। তার মানে এ কস এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি কস এক্স, এটা আমরা লিখতে পারছি। নেক্সট একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে আমাদের, এ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি হয় তাহলে আমার ওখান থেকে এবিসি বের করতে হবে। দেখো এ ট্রান্সপোজটা কীভাবে পাবো, দেখো এ যদি ট্রান্সপোজ নেই, ট্রান্সপোজ নিলে এই যে বাইরে 1-3 রয়েছে এটা কিন্তু কখনোই ঘুরে যাবে না, এটা 3 হয়ে যাবে না। অনেক সময় মনে হতে পারে যে ট্রান্সপোজ নিচ্ছি মানে বাইরের কনস্ট্যান্টটা 1-3টা 3 হয়ে যাবে, একেবারেই নয়। ট্রান্সপোজ নিলেও কমনটা যেমন ছিল তেমনই থাকবে, শুধু ভেতরে যে এলিমেন্টগুলো রয়েছে সেটা রোটা কলামে যাবে আর কলামটা রোতে চলে আসবে। এই জিনিসটা করা হয়েছে এ ট্রান্সপোজ। এবার আমাদের শর্ত যেভাবে দেওয়া রয়েছে এ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেই অনুযায়ী বসানো হয়েছে। এবার দেখো যেহেতু এর কাছেও 1-3 ছিল আর এ ট্রান্সপোজের কাছেও 1-3 থাকছে, সেই 1-3 ইন্টু 1-3 অর্থাৎ 1-9 একবারে আমরা বাইরে গুণ করে দিয়েছি, তারপর দুটো ম্যাট্রিক্সের গুণ। এইবার এই যে 1-9, 9টা নিচে রয়েছে সেটা যদি ডান দিকে পাঠায় সেটা এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ হয়ে যাবে। সেই জন্য দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে 900, 090 এবং 009 করে দেওয়া হয়েছে। আর বাঁ দিকে যে দুটো ম্যাট্রিক্স রয়েছে সে দুটোকে গুণ করে দেওয়া রয়েছে। যখনই গুণ করা হয়েছে আবার কি না করসপন্ডিং এলিমেন্ট আমাদের তুলনা করা হয়েছে। যখনই করসপন্ডিং এলিমেন্ট তুলনা করছে কি মানে কি, এই প্রথমটার সাথে প্রথমটা তুলনা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা তুলনা, এইভাবে কিন্তু আমাদের তুলনা করা হয়েছে। এবার দেখো এই দুটো এলিমেন্ট পরস্পর একই আছে, আবার এই দুটো এলিমেন্ট পরস্পর একই আছে, এই দুটো এলিমেন্ট পরস্পর একই আছে, অর্থাৎ এইগুলোকে দুবার করে না লিখে একবার করে লেখা যাবে। আবার ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোও কিন্তু একবার করে রয়েছে, তাহলে সেগুলোকে 9-এর সাথে কম্পেয়ার করা যাবে। তাহলে সেখান থেকে আমাদের যখন এ স্কোয়ার ইকুয়াল টু 1 আসছে, এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি দুটো মানই গ্রান্টেড হবে নাকি একটা মান নেওয়া হবে, সেটা কি না বাকি যে এ আর বি দিয়ে যে শর্তগুলো রয়েছে সেই শর্তকে যে মানগুলো সিদ্ধ করবে সেগুলোই হবে। সেক্ষেত্রে যদি দুটো মান আসে তাহলে দুটো মান নেওয়া হবে, এবার যদি কোথাও কোনো মানটা বাদ যায় তাহলে কিন্তু আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে। নেক্সট আবার কি বি স্কোয়ার প্লাস 5 সমান 9, এটাকে যখন আমরা কম্পেয়ার করছি বি এর মান প্লাস মাইনাস 2, একইভাবে সি এর মান প্লাস মাইনাস 2 আসছে। তার মানে এ বি সি এর মোট টোটাল 6টা মান আসছে দুটো দুটো করে। তাহলে কি 6টা মানই গ্রান্টেড হবে নাকি একটা একটা করে 3টে মান গ্রান্টেড হবে, সেটা দেখার জন্য এই যে বলেছিলাম যে বাকি যে এলিমেন্টগুলো দুটো দুটো করে রয়েছে সেগুলো থেকে একটা একটা করে কম্পেয়ার যদি করি সেখান থেকে আমাদের 1 2 3 3টে শর্ত পাচ্ছি। আবার এই শর্তগুলো যদি আমরা সমাধান করি অর্থাৎ 1 ও 2 সমাধান করলে কত পাবো না, দুটোই যেহেতু -1-এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে a প্লাস বি ইকুয়াল টু a প্লাস সি আমরা বলতে পারবো। তার মানে সেখান থেকে আমরা বলতে পারবো b মাইনাস সি ইকুয়াল টু 0 বা b সমান c, ঠিক আছে। আবার কি 3 নম্বর সমীকরণে যখন b সমান c বসিয়ে দেবো তখন আমাদের কত হবে 2b সমান -4 অর্থাৎ b সমান -2, আবার b সমান c মানে c মানও -2। তার মানে আমরা দেখলাম যে b আর c এবং a এদের দুটো করে মান এলেও সেই দুটো মান কিন্তু আমাদের বাকি যে সমীকরণগুলো রয়েছে তাকে সিদ্ধ করছে না। সেখানে কটা মান সিদ্ধ করছে, একটা করে মান। কি না বি এর মান এবং সি এর মান -2 এবং এর মান 1, এই দুটো হলেই তখনই আমাদের কিন্তু বাকি যে 3টে সমীকরণ সেটাকে সিদ্ধ করছে। তার মানে ওই 6টা মান কিন্তু আমাদের উত্তর হবে না, উত্তর হবে যে 3টে মান সমস্ত সমীকরণকে সিদ্ধ করছে সেই 3টে মান, ঠিক আছে। নেক্সট একটা এ ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, আমাদের দেখাতে হবে a টু দি পাওয়ার n সমান 1 প্লাস 2n
-4n n 1 - 2n। এটা দেখো তোমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ দিয়ে করতে হবে, এবং এটা তোমাদের আমি কোচবিহার ডিস্ট্রিক্ট 2 নম্বর পেজে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোতে কিন্তু তারও ম্যাট্রিক্স পার্টে একই প্রশ্ন ছিল, সেই জিনিসটা কিন্তু আলোচনা করা হয়েছে ডিটেলসে, তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখে নেবে। এবং কি শুধু এই লাস্ট যে পার্টটা এর থেকে A50 এর মান নির্ণয় করে, এই পার্টটা কিন্তু সেখানে ছিল না, এই পার্টটা এখানে অ্যাডিশনাল করা হয়েছে। A50 বলতে কি n এর জায়গায় 50 বসাতে হবে, এটা তোমরাও করতে পারবে, তবু আমি করে দেখিয়ে দিয়েছি। n এর জায়গায় 50 বসালে আমাদের ভ্যালু আসবে 101 - 250 - 99, ঠিক আছে। এইটুকু একটা অ্যাডিশনাল পার্ট রয়েছে, আদারওয়াইজ কিন্তু বাকি যে প্রুফটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে বা গাণিতিক আরোহণ দিয়ে সেটা কিন্তু আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে যারা পেজটা দেখেছো সেখানে কিন্তু অলরেডি ডিসকাস করা হয়েছে, ঠিক আছে। নেক্সট একটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, তার মানে আমাদের দেখাতে হবে 4a² b² c²। এবার কি করা হলো, এই ডিটারমিনেন্টের জন্য প্রথম যদি তোমরা খেয়াল করো, প্রথম কলাম থেকে সবার কাছে a রয়েছে, একটা করে a কলম কমন যাবে। আবার দ্বিতীয় কলাম থেকে একটা b, তৃতীয় কলাম থেকে একটা করে c কিন্তু আমরা কমন নিতে পারবো। সেই জন্য লেখা হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ থেকে যথাক্রমে a b c কমন নিয়ে পাই। আর যখনই কমন নিচ্ছি তখন বাইরে ABC হয়ে যাচ্ছে। এইবার কি নেক্সট আমরা যে কোনো অপারেশন লাগাই না কেন সেটা কিন্তু খুব একটা বেশি সহজ হবে না, কারণ যখনই আমরা একটা সাহায্যে একটা জিরো করতে যাবো তখনও কিন্তু বাকি এলিমেন্টগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে। সেই জন্য এই ডিটারমিনেন্টকে আর ফার্দার কোনো অপারেশন না লাগিয়ে ডাইরেক্ট কী করা হয়েছে না, প্রথম সারির রেসপেক্টে আমি ভেঙে ফেলেছি। তোমরা প্রথম স্তম্ভের রেসপেক্টেও ভাঙতে পারো, তোমাদের যেটা সহজ হয়। ভেঙে ফেললে দেখবে অধিকাংশ এলিমেন্ট কেটে যাচ্ছে, কি পড়ে থাকবে, একটা, দুটো, তিনটে, চারটে ABC এলিমেন্ট পড়ে থাকবে। তার মানে বাইরে অলরেডি একটা ABC ছিল এবং ভেতর থেকে আমাদের আসছে চারটে ABC। তার মানে 4a² b² c² এটা আমাদের প্রুফ ছিল, সেটা কিন্তু খুব সহজেই চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আর ভেতরে কোনো ফার্দার অপারেশন লাগালে সেটা খুব একটা বেশি সহজ স্টেপ কিন্তু হবে না, সেই জন্য সেটা না করে আমরা ডাইরেক্ট বিস্তার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা SN দিয়ে পেজ 215, উদাহরণ নাম্বার 7, একদম সেম টাইপের অঙ্ক রয়েছে। প্রসেসটা কি ছিল না, 1/x কে দেখবে তোমরা a ধরা হয়েছে, 1/y কে b, আর 1/z কে c, এই টাইপের ধরে তারপর ক্যামারের যা বেসিক রুল ছিল সেই বেসিক রুল লাগিয়ে ক্যামারের অঙ্ক করা হয়েছে। সেক্ষেত্রে ABC এর মান বেরিয়ে আসবে এবং তোমাদের লাস্টে গিয়ে আবার সেই ABC এর বদলে 1/x, 1/y, 1/z বসিয়ে XYZ এর মান বের করতে হবে, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলো নিজে করলেই একটা ক্যামার তো একটা নির্দিষ্ট পার্টিকুলার প্রসেস, সেই প্রসেসটা অ্যাপ্লাই করলেই কিন্তু নিজেরা করতে পারবে। এবং এই টাইপের অঙ্ক যেহেতু ওইখানে উদাহরণ সাথে করে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে ট্রাই করতে পারো, ঠিক আছে। একবারেই কঠিন জিনিস নয়, ঠিক আছে। এই অঙ্কটাও তোমাদের দেখো আমি আগের পেজেও ডিসকাস করেছিলাম যে এটাও তোমাদের উদাহরণ পেজ 295, উদাহরণ নম্বর 16, পেশেন্টদের পেজ 295 রয়েছে। সেখানে কি করতে হবে, জাস্ট বি এর জায়গায় তোমাদের 1 পুট করতে হবে। এবার এর আগের পেজে কি ছিল, আগের পেজে চেয়েছিল f'0 এর মান কত, আর এখানে চেয়েছে সেই f'0টাই প্রুফ করো, ঠিক আছে। আলটিমেট ব্যাপারটা দেখবে মান বের করার পরেও এটাই এসেছিল, আবার প্রুফ এটাই করতে দিয়েছে। তার মানে তোমরা ওইখানে যেটা করা রয়েছে উদাহরণে, ওখানে শুধুমাত্র বি এর জায়গায় যদি 1 বসাও তাহলে যা যেভাবে করা রয়েছে এখানেও কিন্তু ঠিক সেভাবে করলেই চলে আসবে, ঠিক আছে। নেক্সট y সমান দেওয়া রয়েছে e⁻m sin ইনভার্স x, আমাদের প্রমাণ করতে হবে 1 - x² d2/dx2 - x dy/dx = m²y। তাহলে কি করা হলো, প্রথম বোথ সাইডে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হলো। তাহলে যখন dx এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি আমাদের dy/dx কত আসছে না, e⁻mx এর ডেরিভেটিভের ফর্মুলা কত জানি না, m e⁻mx। এখন m বলতে আমাদের mই রয়েছে, তাহলে m e⁻mx, কিন্তু x বলতে যাকে ভেবেছি সে কিন্তু x এর মধ্যে নেই। x বলতে কাকে ভেবেছি, সাইন ইনভার্স x, তাহলে তার ডেরিভেটিভ আবার গুণ করতে হবে 1/√1 - x²। নেক্সট কাজ কি, এরপরে কিন্তু ডবল অর্ডার ডেরিভেটিভ না লাগিয়ে এই যে রুট ওভার পার্টটাকে বাঁ দিকে এনে তারপর আমরা কি করছি না, ডবল অর্ডার ডেরিভেটিভ অ্যাপ্লাই করছি। তাহলে ডবল অর্ডার ডেরিভেটিভ অ্যাপ্লাই করার সময় বাঁ দিকটা হয়ে যাবে ইউভির ফর্মুলা। তার মানে প্রথমটা ফিক্সড রেখে dy/dx এর ডেরিভেটিভ মাইনাস প্রথমটার ডেরিভেটিভ কি না, √x এর ডেরিভেটিভ কি হয় 1/2√x, তাহলে 1/2√x, আবার x বলতে ভেবেছিলাম1 - x²কে, তাহলে তার ডেরিভেটিভ হয় -2x। সেই জন্য মাঝে ইউভির ফর্মুলাতে প্লাস হলেও এখানে কিন্তু মাইনাস চলে আসছে, ঠিক আছে। মানে আদার কোনো কারণ নেই কিন্তু মাঝে মাইনাস আসে, এই ডেরিভেটিভ করার ফলে এখানে মাইনাস এসছে। সমান m তো কনস্ট্যান্ট আর y ডেরিভেটিভ dy/dx। আবার এই যে dy/dx এর ভ্যালু সেটা কোথা থেকে বসানো হলো, এই 1 নম্বর সমীকরণ থেকে বসানো হলো। দেখো 1 নম্বর সমীকরণে dy/dx কত আসবে, my/√1 - x², সেটা এখানে বসানো হলো। নেক্সট টাইম কি করা হয়েছে না, এই যে √1 - x² এটাকে আবার বাঁ দিকে গুণ করে দেওয়া হয়েছে। যখনই গুণ করা হবে এই dy/dx এর যে √1 - x² এটা আর থাকবে না, এবং এই যে √1 - x² ছিল এটার হোল স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ রুটটা কিন্তু উঠে যাবে, তার মানে হয়ে যাবে 1 - x²। এইভাবে কিন্তু আমাদের যেটা প্রমাণ ছিল সেটা কিন্তু খুব সহজেই চলে আসবে, ঠিক আছে।
পরের যে অঙ্কটা এসএন দিয়ে পেজ 398 উদাহরণ 1 একদম করে দেওয়া রয়েছে। শুধু আমাদের খেয়াল রাখতে হবে এই টাইপের অঙ্ক কিন্তু মাঝে মাঝে ঘুরিয়েও আসে। ঘুরিয়ে বলতে কিছু না, যা সংখ্যাগুলোকে উলটপালট করে দেওয়া হয়। কখনো 4 + 5 sin x করে দেওয়া হয়, আর কখনো ওই যে যেটা দেওয়া রয়েছে তোমাদের 5 + 4 cos x বা sin x করে দেওয়া হয়। তোমাদের শুধু কি খেয়াল রাখতে হবে, টেকনিকটা হচ্ছে এই যে নিচে sin x বা cos x থাকুক, তার যে tan এর ফর্মুলা বলতে আমি কি বলতে চাইছি না, sin x = আমরা জানি 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan x by 2, আর cos x এর ক্ষেত্রে আমরা কি জানি 1 মাইনাস tan স্কোয়ার x by 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x by 2। এই দুটো ফর্মুলা জাস্ট তোমরা অ্যাপ্লাই করলেই কিন্তু এই টাইপের অঙ্কগুলো সহজেই হয়ে যাবে। নেক্সট কাজ কি হবে দেখবে তোমরা, এই যে 1 প্লাস tan স্কোয়ার x by 2 এটা হরে চলে আসবে এবং সেটা উঠে গিয়ে লবে চলে আসবে। আর লবে যখন 1 প্লাস tan স্কোয়ার আসবে তার মানে আমরা বলতে পারি sec স্কোয়ার x by 2, আর sec স্কোয়ার x by 2 আসবে এবং নিচে পুরো tan এর আকারে থাকবে। এবার তোমাদের কাজ হবে tan of x by 2 = যদি আমরা z ধরে নিই তাহলে উপরটা আমাদের dz চলে আসবে। ঠিক আছে, একদম বেসিক টেকনিক, এবং এই টেকনিক এই টাইপের যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, এবং তোমাদের ওখানে বইয়ের যে উদাহরণ একটা অঙ্কটা দেখলেও কিন্তু সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে যে এইভাবে কিন্তু করা হয়েছে। ঠিক আছে, পরের অঙ্কটাও তোমাদের ওই পেজেই দেওয়া রয়েছে। জানি না কিভাবে এই পেজের কোশ্চেনটা এইভাবে সেট হলো, একই পেজ থেকে দুটো অঙ্ক নেওয়া হয়েছে এবং ওখানেই 398 পেজে উদাহরণ 4-এ কিন্তু এই অঙ্কটাই একদম করে দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেওয়া রয়েছে রৈখিক অবকল সমীকরণ থেকে। রৈখিক অবকল সমীকরণের কোন ফর্মটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে না, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে পি কিউ কার ফাংশন না, পি কিউ আমাদের এক্স এর ফাংশন। দেখো তোমরা যদি খেয়াল করে, এইটা হচ্ছে আমাদের পি আর ডান দিকে যেটা রয়েছে এটা আমাদের কিউ এর কাজ করছে। এবার আমরা জানি কি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকলের গুণাঙ্ক বের করতে হয়, সেটা কি হয় না ই টু দি পাওয়ার পিডিএক্স। তার ই টু দি পাওয়ার পিডিএক্স যখন আমরা অ্যাপ্লাই করছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসছে 1 + x²। নেক্সট কাজ আমরা কি জানি না, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমাদের প্রদত্ত যে অবকল সমীকরণ তাকে গুণ করে দিতে হয়। গুণ করলে বাঁ দিকটা কি আসে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাঁ দিকটা আমাদের চলে আসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তার d, এবং ডান দিকটা চলে আসে ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করার পর যখনই গুণ করছি, এর নিচে তো অলরেডি 1 + x² ছিল, আবার যখন আমরা 1 + x² দিয়ে গুণ করছি ওটা কিন্তু উভয় দিকে কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে শুধু √x² + 4। এবার এই যে ডিএক্সটা নিচে ছিল সেটা পরের লাইনে কি করা হলো, ডান দিকে পাঠিয়ে দেওয়া হলো। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করা হলো। যখনই ইন্টিগ্রেশন করছি বাঁ দিকটা ডি অফ এক্স এর মতো অ্যাক্ট করছে, তার ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স বলতে যা থাকে সেটাই, এবং ডান দিকটা কি, ডান দিকটা √x² + a² এর যে ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল তার ফর্মে কি ছিল না x/2 √x² + a² a² / 2 log mod x + √x² + a² c, এই জিনিসটা ছিল। এবার x বলতে কাজ করছে x, আর a বলতে কাজ করছে 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তার মানে a বলতে কাজ করছে এই 2। সেই অনুযায়ী দেখো ডান দিকে ভ্যালুটা বসালে চলে আসবে। এবার মনে হতে পারে এখানে 2টা কিভাবে এলো, দেখো ফর্মুলা আছে a² / 2, a বলতে আমাদের 2 মানে 2 × 2/2, তার মানে একটা 2 কেটে যাবে, সেই জন্য শুধু 2 পড়ে থাকছে। ঠিক আছে, বাকি পার্টটা দেখো ফর্মুলা অনুযায়ী বসানো হয়েছে। নেক্সট বলা রয়েছে জীবাণু নিয়ে কোনো গবেষণায় দেখা গেছে যে কোনো সময়ে জীবাণু সংখ্যার বৃদ্ধির হার ওই সময়ে জীবাণু সংখ্যার ঘনমূলের সমানুপাতিক। তার মানে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের কিছু পরিমাণ জীবাণু থাকতে হবে, নাহলে সেই জীবাণু কিভাবে আমাদের 3 ঘন্টায় 8 গুণ হবে বা কত সময় 64 গুণ, সেটা কিভাবে বেরোবে। যদি জীবাণু না থাকে তাহলে তো আর 8 গুণ হওয়ার প্রশ্ন নেই। সেই জন্য আমাদের প্রাথমিক অবস্থায় কিছু পরিমাণ জীবাণু কিন্তু থাকতে হবে, সেটা আমাদের ধরে নেওয়া হয়েছে যে n সংখ্যক জীবাণু প্রাথমিক অবস্থায় রয়েছে। এবার ধরে নেওয়া হলো যে যখন টাইম এগোচ্ছে এভাবে এগোতে এগোতে যখন টি টাইমে অর্থাৎ টি ঘন্টায় জীবাণুর সংখ্যা ধরে নেওয়া হলো এক্স কোনো একটা সময়। তারপর শর্ত কি বলা আছে না, কোনো একটি সময় জীবাণুর সংখ্যার পরিবর্তনের হার বা বৃদ্ধির হার সেটা কত না dx/dt, না ওই সময়ে জীবাণুর সংখ্যা ওই সময় কত ছিল এক্স, তার ঘনমূল বলতে কিউব রুট অফ এক্স তার সাথে সমানুপাতিক, এটা আমাদের বলে দেওয়া রয়েছে। তার মানে যখন আমরা সমানুপাতি অর্থাৎ ভেদ ধ্রুবক তুলবো তখন আমাদের একটা ভেদ ধ্রুবক আসবে, কে এলো, তাহলে কে = 0 অবশ্যই হতে হবে। এবার আমাদের কাজ কি হবে না, ভেরিয়েবল সেপারেশন করে এক্স এর কাছে এক্স এনে এটাকে ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন করলে কি আসবে, এক্স আর টি এর মধ্যে একটা রিলেশন আসবে, অর্থাৎ সময়ের সাথে জীবাণুর সংখ্যাটা রিলেশন আসবে। কিন্তু এই রিলেশন আনতে গিয়ে দুটো আননোন কনস্ট্যান্ট এসে হাজির হয়েছে, একটা সি একটা কে, তাহলে এই দুটো বের করতে হবে। এই দুটো বের করার জন্য আমাদের কিন্তু প্রয়োজনীয় শর্ত রয়েছে। প্রথম কন্ডিশন কি না, প্রাথমিক অবস্থায় জীবাণুর সংখ্যা n, প্রাথমিক অবস্থায় বলতে যখন সময় শুরু হয়নি অর্থাৎ সময় 0 ঘন্টা, তখন কিন্তু জীবাণু কত ছিল nt। তাহলে এটা যখন বসাচ্ছি আমাদের চলে আসছে c = 3/2 n⁻2 এর 3।
আবার একটা শর্ত দেওয়া রয়েছে 3 ঘন্টায় জীবাণুর সংখ্যা 8 গুণ হয়, তার মানে সময় t যখন 3 তখন জীবাণুর সংখ্যা অর্থাৎ x ইকুয়াল টু 8 গুণ, 8 গুণ বলতে প্রাথমিক সংখ্যার 8 গুণ অর্থাৎ 8 ইন্টু n, এইটা হয়ে যাবে। তাহলে সেই শর্ত যখন বসানো হচ্ছে তত চলে আসছে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করলে k এর মান চলে আসছে 3 এর 2 n টু দি পাওয়ার 2 এর 3। এগুলো নর্মাল সূচকীয় ক্যালকুলেশন তোমরা করতে পারবে, শুধু এইটুকু জায়গায় একটু এক্সপ্লেন করে দিই। এই যে 8n হোল টু দি পাওয়ার 2 এর 3, তার মানে আমাদের এখানে কোন ফর্মুলা আছে, a b হোল টু দি পাওয়ার m, তার মানে আমরা বলতে পারি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, তার মানে 8 টু দি পাওয়ার 2 এর 3 ইন্টু n টু দি পাওয়ার 2 এর 3, n টু দি পাওয়ার 2 এর 3 আছে। এবার 8 টু দি পাওয়ার 2 এর 3 কিভাবে 4 হলো সেটা একটু বলি। 8 বলতে আমরা লিখতে পারি 2 কিউব, তার পাওয়ারে আমাদের যদি 2 এর 3 দিই, এই 3 ক্যান্সেল আউট হয়ে যাবে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত না 4, সেই জন্য কিন্তু এখানে 4 এসছে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কে পাবো, তার মানে দেখো একটু আগে আমরা এনও সিও পেয়ে গেছি, আর এখন আমরা কেও পেয়ে গেলাম ইন টার্মস অফ কি এন এর আকারে। তার মানে এবার আমাদের কিন্তু আননোন কনস্ট্যান্টগুলো বেরিয়ে গেছে, এবার কিন্তু ক্যালকুলেট করা ইজি হবে। এবার বলেছে কতক্ষণে জীবাণুর সংখ্যা 64 গুণ হবে, না ধরে নিলাম ক্যাপিটাল টি ঘন্টায় জীবাণুর সংখ্যা 64 গুণ হবে। তার মানে এবার টি এর জায়গায় ক্যাপিটাল টি বসানো হলো এবং এক্স এর জায়গায় 64n বসানো হলো। এবার দেখো আমাদের কে এর মান আর সি এর মান অলরেডি জানা ছিল, সে কে আর সি এর মান বসিয়ে দেওয়া হয়েছে। তারপর সাইড চেঞ্জ করে একদিকে টি রেখে বাকিটাকে ক্যালকুলেট করলেই চলে আসছে টি সমান 15 ঘন্টা। এবার দেখো শুধু খেয়াল রাখতে হবে n টু দি পাওয়ার 2 এর 3, n টু দি পাওয়ার 2 এর 3 বোথ সাইড থেকে আমাদের কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ এনটা তো আমরা জানা ছিল না, আমরা নিজেরা ধরেছিলাম ইনিশিয়াল সময়, এটা আমাদের কিন্তু ক্যান্সেল আউট করতে হবে, কারণ এটা তো কখনো জিরো হওয়া সম্ভব নয়। তাই এটা কিন্তু ইজিলি বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে আমাদের টিটা চলে আসছে কত না 15 ঘন্টা, ঠিক আছে। নেক্সট দেখো দেওয়া রয়েছে আলফা বিটা গামা 3টা ভেক্টর বলে দেওয়া রয়েছে এবং শর্ত সিদ্ধ করে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0, তাহলে প্রমাণ করতে হবে আলফা ডট বিটা, বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা এর মান -3/2। এর সঙ্গে পেজ 699 উদাহরণ নম্বর 17তে কিন্তু হুবহু অঙ্কটা কিন্তু তোমাদের করে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখতে পারো বা তোমরা নিজেরা ট্রাই করতে পারো। যারা নিজেরা ট্রাই করবে তোমরা তাদের জন্য একটু হিন্ট জিনিসটা বলে দেই যে কী হবে না, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 যদি দেওয়া থাকে, যেহেতু দেখছো তোমরা ডট প্রোডাক্ট করতে হবে, তোমরা যে কোনো একটাকে ডান দিকে পাঠাবে, হয় আলফাকে ডান দিকে পাঠাবে, নাহলে বিটাকে নাহলে গামাকে। তারপর কি করে দেবে না বোথ সাইডে যে কোনো একটা দিয়ে, হয় আলফা দিয়ে নাহলে বিটা দিয়ে নাহলে গামা দিয়ে কিন্তু ডট প্রোডাক্ট করে দেবে। ডট প্রোডাক্ট করলে কি না কোনো একটা জায়গায় হয় আলফা ডট আলফা নাহলে বিটা ডট বিটা নাহলে গামা ডট গামা আসবে। তার মানে কি আমরা কিন্তু একই ভেক্টরের গুণকে কি লিখতে পারি, তার মডের স্কোয়ার এটা লিখতে পারি, মানে আলফা ডট আলফা ইকুয়াল টু আমরা মড আলফা স্কোয়ার লিখতে পারি। আবার যেহেতু আলফা বিটা গামা এরা একক ভেক্টর, তাহলে সেই মানটাকে 1 লিখতে পারি। এইভাবে কিন্তু তোমরা ট্রাই করলে নিজেরাই কিন্তু করতে পারবে এবং লাস্টে কি হতে যোগ করে দিতে হবে, ঠিক আছে। বা তোমরা যদি নিতান্তই মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমরা ওখানে গিয়ে দেখতে পারো, একদম সহজ প্রসেসে কিন্তু অঙ্কটা করে দেওয়া রয়েছে। পরের অঙ্কটাও তোমাদের এসএনডিতে রয়েছে 701 পেজে, উদাহরণ নম্বর 27-এর 1, এই অঙ্কটাও কিন্তু তোমাদের রয়েছে এবং এই অঙ্কটা রিলেটিভলি লেস ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের ভেক্টরের অঙ্ক কিন্তু তোমরা যদি পেজগুলো দেখো, এই কিন্তু আমাদেরও কিন্তু এই 8টা পেজ আলোচনা করার ক্ষেত্রে এই প্রথমবার এলো, প্রথম 8টা পেজে এলো, কিন্তু বাকি টাইপগুলো কিন্তু বারবার ফিরে এসছে। এই টাইপটা কিন্তু রিলেটিভলি কম আসে, তার মানে এই নয় যে পরীক্ষায় আসার চান্স নেই, আসতেই পারে, কিন্তু রিলেটিভলি লেস ইম্পর্টেন্ট। যারা মানে সাজেস্টিভ করে পড়তে চাইছো তারা কিন্তু এটা বাদ দিতে পারো, কিন্তু যেহেতু বইতে রয়েছে তোমরা এখন যদি কেউ করতে চাও উদাহরণে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। পরের অঙ্কটাও খাদ্য তালিকার অঙ্ক, এই অঙ্কটাও তোমাদের বইতে রয়েছে, শুধু বইতে পার্থক্য কী রয়েছে, এখানে যেমন এক্স খাদ্য আর ওয়াই খাদ্য করা হয়েছে, বইতে শুধু কী করেছে F1 খাদ্য আর F2 খাদ্য করে করা আছে। এর সঙ্গে পেজ 806 উদাহরণ নম্বর 3 কিন্তু জিনিসটা করে দেওয়া আছে, ঠিক আছে। পরে যে অঙ্কটা দেওয়া রয়েছে লেখচিত্র, তোমাদের আমি বলেইছিলাম যে অলরেডি 4-5টা-6টা ভিডিওতে তোমরা আমাদের লেখচিত্রগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছিলাম, তোমাদের আমি বলেছিলাম তোমরা কিন্তু সেই কনসেপ্ট কাজে লাগিয়ে বাকি লেখচিত্রগুলো নিজেরা ট্রাই করো এবং যেটুকুই কোথাও সমস্যা হয় তোমরা কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো বা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা নিজেরাই ট্রাই করো, একদম কঠিন কিছু নয়, জাস্ট তুল্য সমীকরণ বের করে গ্রাফে প্লট করে অ্যারোগুলো দিতে হবে। যদি বাউন্ডেড রিজিয়ন আসে তাহলে তো খুব সহজ, তোমরা সেখান থেকে খুব সহজ কনক্লুশন ড্র করে তার অ্যান্সার বলতে পারবে। যদি আনবাউন্ডেড আসে অর্থাৎ অসীমাবদ্ধ আমাদের কার্যকরী অঞ্চল আসে, সেক্ষেত্রে তার যে কনসেপ্ট হবে সেগুলো আমাদের চেক করতে হয়, একটা এক্সট্রা স্টেপ করতে হয়। সেই এক্সট্রা স্টেপটা কিন্তু আমি আমাদের যে এখানকারই যে প্রথমের দিকে 4-5টা ভিডিও রয়েছে সেখানে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি যে কীভাবে আমরা আনবাউন্ডেড রিজিয়ন এলে সেখান থেকে চরম মান বা অবমান বের করবো, ঠিক আছে। সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে তোমরা কিন্তু কনসেপ্টটা থেকে নিজেরা ট্রাই করো। যদি কোথাও সমস্যা হয় তোমরা কিন্তু আমাকে টেলিগ্রাম বা এখানে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে।
পরেরটা অঙ্কটা দেওয়া আছে এইভাবে, এই টাইপের অঙ্কটাও কিন্তু আমাদের বইতে দেওয়া রয়েছে, কিন্তু আমি এটা একটু এক্সপ্লেন করব বলেই অঙ্কটা একটু করে দিলাম। তোমরা কিন্তু উদাহরণ খুললে এখানেও এই টাইপের অঙ্কটা করা আছে, শুধু পার্থক্য কী করা রয়েছে না, এই যে এখানে বলা আছে 10 বার কথা বললে 8 বার সত্য কথা বলে, সেখানে করা রয়েছে 5 বার কথা বললে বোধহয় 4 বার সত্য কথা বলে, এই কথাটা কিন্তু বলা আছে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু বাকি পার্টটা প্রায় সেম রয়েছে। আর এখানে যেমন বলা রয়েছে সে বললো 5 পড়েছে, আর ওখানে বোধহয় বলা আছে 6 পড়েছে, ঠিক আছে। তো তোমরা একই টাইপের অঙ্ক তো সেটা নিশ্চয়ই করতে পারতে। আমাকে শুধু জিনিসটা এক্সপ্লেন করবো বলেই কিন্তু আমি অঙ্কটা করলাম। দেখো প্রথম কাজ কি করা হয়েছে, ধরে নেওয়া হয়েছে ব্যক্তিটি 6 পড়েছে বলে বলার ঘটনা এক্স, কারণ সেটাই বলা রয়েছে, এটাই প্রথম ঘটেছে। কারণ বলেছে ছক্কা ছোঁড়া হলো এবং সে বলল যে 5 পড়েছে, তাহলে এই 5 পড়েছে বলে বলার ঘটনা এক্স। এবার জানতে চাওয়া হয়েছে সত্যি যে 5 পড়েছিল, কারণ এমনটা তো হতে পারে যে 5 পড়েছে, সে 6 বলেছে যে 5 পড়েছে, কারণ সে তো পুরোপুরি সত্যি কথা বলে না, কারণ একটু হলেও মিথ্যা কথা বলে। তার মানে সে যে 5 পড়েছে বলে 5 পড়েছে বলে বলার কথা, আর 5 না পড়েছে বললেও সে কিন্তু 5 পড়েছে এটা কিন্তু সে বলতে পারে। এই জন্য 5 সত্যিই পড়ার ঘটনা আর 5 সত্যি না পড়ার ঘটনা, এই দুটো ঘটনা কিন্তু আমাদের এবি মেনশন করতে হবে। আবার যেহেতু সে 5 পড়লেও 5 পড়েছে বলতে পারে, আবার 5 না পড়লেও বলতে পারে, কারণ সে মিথ্যা কথা বলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না এক্স ঘটনাটি ঘটবে যদি এ ও বি এর কোনো একটা ঘটে। তার মানে এ বি এর যে কোনো একটা ঘটলেই কিন্তু সে কিন্তু ওই এক্স ঘটনাটা কিন্তু ঘটতে পারে, অর্থাৎ সে 5 পড়েছে বলে বলতে পারে, পড়লেও বলতে পারে বা না পড়লেও বলতে পারে। তার মানে এই যে ঘটনাটা এক্স ঘটনাটা সেটা দুটো ঘটনার সাথে সম্পর্কযুক্ত, তার মানে এখান থেকে আমরা কি লাগাতে পারবো না বেজের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। বেজের উপপাদ্য সে তখনই অ্যাপ্লাই হবে যখন যে ঘটনাটা রয়েছে সেটা সবার সাথে ইন্টারকানেক্টেড হয়, সবার সাথে লিঙ্ক হয়, অর্থাৎ কোনো এক ওই যে ঘটনাগুলো রয়েছে তার মধ্যে কোনো একটা ঘটলেই ওই এক্স ঘটনা যদি ঘটে তখনই আমরা বলতে পারবো, সেখান থেকে আমরা বেজ অ্যাপ্লাই করতে পারবো। এমনটা যেন না হয় যে ওই ঘটনাটা কেবলমাত্র একটা ঘটনা বা দুটো ঘটনার সাথে লিঙ্ক, বাকিগুলোর সাথে লিঙ্ক হচ্ছে না, তাহলে কিন্তু বেজ লাগানো যাবে না, ঠিক আছে। তাহলে বেজ অনুযায়ী আমাদের কি বের করতে হবে, এ স্ল্যাশ এক্স কেন, কারণ এক্স ঘটনাটা আগে ঘটে গেছে, অর্থাৎ সে বলে দিয়েছে যে 5 পড়েছে, তার রেসপেক্টে যে সত্যিই 5 পড়েছে তার প্রবাবিলিটি আমাদের বের করতে হবে। ওই জন্য প্রবাবিলিটি অফ এ/এক্স আমাদের বের করতে হবে। বেজের নিয়ম অনুযায়ী কি না, প্রবাবিলিটি অফ এক্স/এ ইন্টু পি এ ডিভাইডেড বাই নিচে দুটোর একই রকমভাবে যে দুটো রয়েছে সে দুটোর সাম। এই নিশ্চয়ই তোমাদের জানা আছে যে বেজের ফর্মুলা কি রয়েছে। এবার আমাদের কাজ কি না, এই 1 নম্বর ফর্মুলাতে যে ভ্যালুগুলো লাগবে সেই ভ্যালুগুলো বের করা, অর্থাৎ পি এ পি বি আর প্রবাবিলিটি এক্স/এ আর এক্স/বি দুটো বের করতে হবে। পিএ মানে কি না, সত্যি যে 5 পড়ার ঘটনা তার সম্ভাবনা, 5 পড়তে পারে কি একটা ছক্কা যদি চালা হয়, 6টার মধ্যে একটা ইভেন্ট রয়েছে যেখানে 5 রয়েছে, তার মানে 1 এর 6। আবার 5 না পড়া মানে কি বাকি 5টা, অর্থাৎ 1 2 3 4 6 এইগুলোর মধ্যে কোনোটা পড়ে, অর্থাৎ 5 ওই বাকি 5টার মধ্যে যদি একটা আছে তাহলে 5 এর 6, এই হচ্ছে পিএ আর পিবি। কিন্তু এবার আমার বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স/এ। প্রবাবিলিটি অফ এক্স/এ মানে কি, যেমন একটু খেয়াল করো, এই ঘটনা আগে ঘটেছে তার রেসপেক্টে এক্স, এই ঘটনা আগে ঘটেছে মানে কি সত্যিই 5 পড়েছে, এবং তার রেসপেক্টে এক্স মানে কি সে 5 পড়েছে বলে বলেছে, তার মানে 5 পড়েছে তখন সে বলেছে যে 5 পড়েছে, তার মানে কি সে সত্যি কথা বলেছে। তার মানে প্রবাবিলিটি অফ এক্স/এ এইটা যা হবে তার সত্যি কথা বলার সম্ভাবনাও তাই হবে। সত্যি কথা কতবার বলে, 10 বার কথা বললে 8 বার বলে, তার মানে 8 এর 10 হবে তার সত্যি কথা বলার সম্ভাবনা। এই জন্য প্রবাবিলিটি অফ এক্স স্ল্যাশ হয়ে যাচ্ছে 8 এর 10। আবার যখন প্রবাবিলিটি অফ এক্স/বি, তার মানে বি ঘটনা আগে ঘটেছে তার রেসপেক্টে এক্স, বি ঘটনা কি ছিল না, বি ঘটনা ছিল তার 5 না পড়ার ঘটনা, তাহলে 5 পড়েনি অথচ সে বলেছে কি না 5 পড়েছে, তার মানে সে মিথ্যা কথা বলেছে। তার মানে প্রবাবিলিটি অফ এক্স/বি মানে তার মিথ্যা কথা বলার সম্ভাবনা, অর্থাৎ সে 10 বারের মধ্যে 2 বার মিথ্যা কথা বলে, তার মানে হচ্ছে 2 এর 10, অর্থাৎ 1 এর 5 হয়ে যাচ্ছে আমাদের মিথ্যা কথা বলার সম্ভাবনা। অর্থাৎ এবার 1 নম্বরে কি করবো, আমাদের সব ভ্যালুগুলো বেরিয়ে গেছে, সেই ভ্যালুগুলো বসানোর পর ক্যালকুলেট করলে আসবে 4 এর 9, ঠিক আছে। নেক্সট বলেছে একটি সমসম্ভাবনা চলক এক্স দ্বিপদ বিভাজন সূত্র মেনে চলে যার মধ্যক 4 এবং ভেদমান 2, তাহলে আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 5। দেখো আমাদের কি জানি দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে দুটি প্যারামিটার যদি এন আর পি হয়, মধ্যককে আমরা এনপি দ্বারা ডিনোট করি আর ভেদমানকে এনপি কিউ দ্বারা ডিনোট করি, সেটা লেখা হয়েছে। এবার এটাকে ক্যালকুলেট করার টেকনিক আমি তো বারবার অ্যাপ্লাই করেছি যে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করলে কি চলে আসবে না, সঙ্গে সঙ্গে আমাদের কিউটা পেয়ে যাবো। যখনই কিউ পেয়ে যাবো আমরা জানি পি প্লাস কিউ 1 হয়, সেখান থেকে পি চলে আসবে। আবার সেই পি এর মান আমরা যদি 1 নম্বরে বসিয়ে দিই সেখান থেকে আমরা এনটাও চলে আসবে। এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের শর্ট কোশ্চেনেও অ্যাপ্লাই হয়, লং কোশ্চেনেও অ্যাপ্লাই হয় এবং এমসিকিউতে অ্যাপ্লাই হয়। হয়ে গেল। এবার আমাদের এন এর মান যখন 8 পাচ্ছি, তার মানে কি যে বার্নৌলিস ট্রায়ালটা 8 বার ঘটানো হয়েছে। এবার সেখান থেকে আমাদের কি দরকার, এক্স বার সফলতা পাওয়ার সম্ভাবনাটা আমাদের বের করতে হবে। সেই অনুযায়ী প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 5 পরের পার্টটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এক্স বার সফলতা পাওয়ার সম্ভাবনাটা কত না, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স সমান এনসি এক্স, ফর্মুলা কি ছিল না এনসি এক্স পি টু দি পাওয়ার এক্স এবং কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এই ছিল আমাদের ফর্মুলা। এন বলতে কত না যতবার করা হয় ঘটনাটা, তাহলে কতবার না 8 বার। তার মধ্যে পি এর ভ্যালু কত না, পি এর ভ্যালু আমাদের রয়েছে হাফ আর কিউ এর ভ্যালু রয়েছে হাফ, সেই জন্য এই দুটোর মধ্যে আবার সূচকীয় ক্যালকুলেশন হয়ে হাফ টু দি পাওয়ার 8 হয়ে যাচ্ছে।
তার মানে 8cx ইন্টু হাফ টু দি পাওয়ার 8। এবার আমাদের কি দরকার, গ্রেটার ইকুয়াল টু 5 এর প্রবাবিলিটি দরকার। গ্রেটার ইকুয়াল টু 5 মানে কি 5 হতে পারে বা 5-এর থেকে বড়। এবার বড় বলতে কত বড়, না যেহেতু n এর মান 8 রয়েছে তাই ম্যাক্সিমাম 8 পর্যন্ত যেতে পারে। তার মানে আমাদের বের করতে হবে x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 6, 7 আর 8, এই চারটে ঘটনা বের করতে হবে। দেখো আমরা কি জানি, ফর্মুলা কি ছিল, 8cx হাফ টু দি পাওয়ার 8। তার মানে হাফ টু দি পাওয়ার 8 সবার কাছে থাকলে সেই হাফ টু দি পাওয়ার 8কে আমি কমন নিয়ে বাইরে বের করে দিতে পারি। আর তারপরে 8c5 প্লাস 8c6 প্লাস 8c7 প্লাস 8c8, এই জিনিসটা ক্যালকুলেট করলে দেখো আমার ক্যালকুলেটারে ফেললেও বেরিয়ে যাবে, বা যারা মুখে মুখে ক্যালকুলেশন করতে জানো কম্বিনেশনে তারা মুখে মুখে করেও বের করতে পারবে। ক্যালকুলেট করলে আসবে 93/256, ঠিক আছে। নেক্সট অঙ্ক তোমাদের দেওয়া রয়েছে ডেফিনিট ইন্টিগ্রাল থেকে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 1/n/n। এইবার এই যে নিচে nটা রয়েছে সেই nটাকে কি করা হলো, আমাদের সূচকীয় ক্যালকুলেশন অনুযায়ী n টু দি পাওয়ার 1/n, n টু দি পাওয়ার n ইন্টু 1/n এটা লিখতে পারি, কারণ আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারে গুণ হয়ে ক্যান্সেল আউট হয়ে সেই দেখো যেমন n ছিল সেই nটাই পড়ে থাকবে। সেই জিনিসটা করে কিন্তু ওটাকে কি করা হলো, ওই যে পাওয়ারে 1/n ছিল তার মধ্যে রাখা হলো, ঠিক আছে। এইবার কি করা হলো, না যে ভেতরের পুরো পার্টটাকে, লিমিটের ভেতরে যেটা রয়েছে সেই পার্টটাকে আমরা a বলে ধরে নিয়েছি। তার মানে আমাদের কি বের করতে হবে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি a, এইটার মান বের করলে আমাদের কাজ শেষ। কেন এ ধরা হলো, কারণ যখন পাওয়ারে থাকছে আমাদের কি না উভয় পক্ষে লগ নিলে ক্যালকুলেশন করা অনেক বেশি ইজি হয়ে যাবে। সেই জন্য কি করা হলো, উভয় পক্ষে লগ ই বেস নেওয়া হলো। যখনই লগ ই বেস নিচ্ছে পাওয়ারটা কি আসবে, বাইরে চলে আসবে। এবং n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু n। আর n টু দি পাওয়ার n মানে কি, nটা n এর গুণফল। কি করা হলো, প্রত্যেকটা n কে একটা 1 এর নিচে, 2 এর নিচে, 3 এর নিচে, এইভাবে n এর নিচে n খানা n কে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। এবার লগের ফর্মুলা কি জানি, লগ অফ abc সমান কি জানি, লগ a প্লাস লগ b প্লাস লগ c। অর্থাৎ লগের মধ্যে কিন্তু কিছু গুণ আকারে থাকলে সেটা পরে যোগ আকারে হয়ে যায়, সেটা আমাদের জানা আছে। তারপর সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হলো। এবার দেখো এটাকে আমরা সামেশন আকারে এবার লিখতে পারি, কারণ দেখো উপরটাতে আমাদের চেঞ্জ রয়েছে 1 2 3 n, এটা চেঞ্জ রয়েছে। তার মানে সামেশন আমরা রান করাতে পারি r ইকুয়াল টু 1 to n লগ অফ r/n। আর এর জায়গাটায় আমরা কি করবো, না 1 2 3 বসালে আমাদের যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো আমাদের জেনারেটরে থাকবে। এবার কি, আমাদের লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি নিতে হবে, তাই সেই জন্য কি করা হলো, উভয় পক্ষে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি নেওয়া হলো। তাহলে দেখো ডান দিকটা আমাদের ডাইরেক্ট যে ফর্মুলা ছিল, ডাইরেক্ট ফর্মুলা চলে আসছে। তার কত হয়, 0 to 1 fx dx। fx বলতে কত, না r/n এর জায়গায় আমরা x ভাবতে পারি, বা কোথাও rh এর জায়গায় x, যে h এর আকারে লিখবে তার rh এর জায়গায় x, তার কেউ n এর আকারে থাকলে তার r/n এর জায়গায় x বসাতে হবে। তার মানে আমাদের চলে আসবে লগ অফ r/n, তার মানে হচ্ছে লগ x চলে আসছে, 0 to 1 লগ x dx এটা চলে আসছে। আর বাঁ দিকে কি, না লিমিট লগের ভেতর কি না চলে আসে, আমাদের এটা জানা আছে যে লিমিটের ফর্মুলা, যে লিমিট লগের মধ্যে চলে আসতে পারে, তাহলে লগ বাইরে থাকলো লিমিট চলে এলো। এবার দেখো এটাকে যদি আমরা বেসিক ইন্টিগ্রেশন বাই পার্টস করি, কারণ এখানে ডাইরেক্ট ইন্টিগ্রেশন পসিবল না, সেই জন্য কিছু নেই, মানে 1কে আমাদের সেকেন্ড ফাংশন ভাবতে হবে এবং লগ এক্সকে ফার্স্ট ফাংশন ভাবতে হবে। সেই অনুযায়ী আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করা হলো। সেখান থেকে আমাদের ভ্যালু কত আসছে, না -1। এবার প্রশ্ন হচ্ছে ডান দিকে এটা রয়েছে আর বাঁ দিকে -1 রয়েছে, তাহলে ক্যালকুলেট করবো কীভাবে, -1কে লিখতে পারি মাইনাস অফ লগ ই, কারণ লগ ইর মান 1 হয়। আবার কি জানি, লগের ক্ষেত্রে বাইরে যদি পাওয়ার কোনো কিছু থাকে সেটাকে যদি আমি ভেতরে আনতে চাই তাহলে সেটা পাওয়ারে চলে আসবে। তার মানে এই -1 বাইরের থেকে যদি ভেতরে আনতে চাই তাহলে e টু দি পাওয়ার -1 হয়ে যাবে। আবার e টু দি পাওয়ার -1 মানে কি 1/e। এইবার কাজ কি, না দেখো উভয় পক্ষ থেকে আমরা এইখানে লগ রয়েছে, আবার এর বাঁ দিকেও লগ রয়েছে, উভয় পক্ষ থেকে লগ আমরা তুলে দিতে পারি। তার মানে পড়ে থাকবে কত, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি a ইকুয়াল টু 1/e। তাহলে আমি দেখো তোমাদের বলেছিলাম যে আমাদের বের করতে হবে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি a, এইটাই বের করতে হবে। দেখো তার মান কত বেরিয়েছে, 1/e। তার মানে আমরা বলতে পারি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 1/n মানে যেটা আমাদের অঙ্ক ছিল সেটার মান 1/e, ঠিক আছে। নেক্সট যে সমাকলনটা রয়েছে এই সমাকলনটা একটু তোমাদের বুঝতে হবে। এই টাইপের অঙ্ক তোমাদের বইতে কিন্তু কট ইনভার্সদের রয়েছে, আমাদের কিন্তু কট ইনভার্স এসেছে, তোমরা যদি খেয়াল করে দেখো আমাদেরও কট ইনভার্স এসছে, কিন্তু অনেকটা স্টেপ পর। তাহলে আমাদের কি আছে, না প্রথম কাজ হচ্ছে ট্যান ইনভার্সকে চেঞ্জ করে কি লিখেছি, π/2 মাইনাস কট ইনভার্স। কারণ তোমরা সবাই ফর্মুলা জানো, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, এই ফর্মুলা তোমাদের সবার জানা আছে। তাহলে সেই জন্য কি করা হলো, না ট্যান ইনভার্স এক্সকে চেঞ্জ করে কট ইনভার্স করা হলো। যদি না কট ইনভার্স করতাম আমরা কিন্তু ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারতাম না, সেই জন্য কিন্তু এই কাজটা করা হলো। এইবার কি, না π/2 ইন্টিগ্রেশন স্প্লিট করে দেওয়া হলো, π/2 ইন্টিগ্রেশন 0 to 1 dx যদি আমরা করি তাহলে সেটা π/2 থাকে। এবার পরের পার্টটাকে কি করা হলো, পরের পার্টে দেখো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এর নিচে কিছু নেই মানে 1 আছে আমরা ভাবতে পারি। এইবার এই নিচের 1কে আমাদের লেখা হয়েছে 1 মাইনাস এক্স প্লাস এক্স, এটা লিখতেই পারি কারণ দেখো এক্স এক্স কেটে গিয়ে যে 1টা ছিল সেটা মেনটেন থাকবে, সেই আকারে লেখা হয়েছে। কেন না উপর থেকে একটা যদি আমরা -x কমন নিই তাহলে সেইটা কি, না x ইন্টু 1 - x আকারে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছি cot ইনভার্স x প্লাস
কট ইনভার্স ওয়াই এর ফর্মুলা, তার ফর্মুলা কি ছিল না কট ইনভার্স এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস এক্স, এই ফর্মুলাটা ছিল। তাহলে এই ফর্মুলাতে আনতে গেলে নিচে যাদের যোগ আকারে থাকবে ওয়ান মাইনাস আকারে, সেই তাদের গুণ আকারে থাকতে হবে। এবার গুণ আকারে কি আছে, এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স, এটা গুণ আকারে আছে, তার মানে নিচেই তাদের যোগ আকারে থাকতে হবে। সেটাই দেখো যোগ আকারে করলে আমাদের যে ওয়ানটা দরকার সেই ওয়ানটাও কিন্তু ভেতরে থেকে যাচ্ছে। শুধু প্রবলেমটা কি না, প্রবলেমটা আমাদের দরকার এক্স ওয়াই মাইনাস ওয়ান, আর আমাদের চলে আসছে ওয়ান মাইনাস এক্স ওয়াই টাইপের। তার মানে কি কট ইনভার্সের ভেতর থেকে মাইনাস কমন নিতে হবে, সেই জিনিসটা দেখো পরের লাইনে করা হয়েছে, মাইনাস কমন নেওয়া হয়েছে। কিন্তু কট ইনভার্স ডাইরেক্ট মাইনাস বাইরে বের করতে পারে না। একটু আগে তোমাদের আমি যখন এমসিকিউ করে তখন বলেছিলাম যে কট ইনভার্স ও মাইনাস এক্স ওয়ান কি হয়, পাই মাইনাস কট ইনভার্স এক্স, সেই জিনিসটা করা হলো। আবার পায়ের ইন্টিগ্রেশনের ভ্যালু কত হয়, পাই চলে আসে। আর পরবর্তীকালে এই মাইনাসে মাইনাস সেটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল 0 to 1 কট ইনভার্স। এবার কট ইনভার্স কি, কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই লিখতে পারি, এক্স বলতে এক্স আর বি বলতে ওয়াই বলতে ওয়ান মাইনাস এক্স রয়েছে। এবার কাজ কি না, এই ইন্টিগ্রেশনটাকে স্প্লিট করে দেওয়া হলো, আর সামনে যে পাই বাই টু মাইনাস পাই, তার মানে মাইনাস পাই বাই টু, এটা ক্যালকুলেশন করে রেখে দেওয়া হলো মাইনাস পাই বাই টু। এবার পরের পার্টটা যখনই আমরা ইন্টিগ্রেশন স্প্লিট করছি, প্রথম ইন্টিগ্রেশনটাকে আমরা কিছু করছি না, যেমন ছিল রাখছি। দ্বিতীয় ইন্টিগ্রেশনে কোন ফর্মুলা লাগানো হচ্ছে না, 0 to a এফ এক্স ডিএক্স ইকুয়াল টু, আমরা এই ফর্মুলা লাগাচ্ছি 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে। দেখো এই ফর্মুলা যখনই অ্যাপ্লাই করছি এক্সের জায়গায় ওয়ান মাইনাস এক্স বসে যাবে, তার মানে সেটাও চলে আসবে কট ইনভার্স ওয়ান ওয়ান ক্যান্সেল আউট হয়ে গিয়ে কট ইনভার্স এক্স। তার মানে এই দুটো ইন্টিগ্রেশন, এটা ডিএক্স থাকবে, এই দুটো ইন্টিগ্রেশন আদতে কি একই চলে আসছে। তার মানে আমরা বলতে পারি 2 × 0 to 1 ইন্টিগ্রেশন কট এক্স কট ইনভার্স এক্স ডিএক্স। এবার এখানে বাই পার্টস অ্যাপ্লাই করা হবে, ফার্স্ট ফাংশন বলতে কট ইনভার্স এক্স, আর সেকেন্ড ফাংশন বলতে কিছু নেই মানে ওয়ান। তাহলে বাই পার্টস অ্যাপ্লাই করে দেখো, আপার লিমিট লোয়ার লিমিট যখন বসানো হচ্ছে ক্যালকুলেট করার পর কত আসবে, 2 × পাই বাই 4 মানে পাই বাই টু, এই পাই বাই টু এই পাই বাই টু ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখানে এই টুটা যখন ডিস্ট্রিবিউট হয়ে যাবে, টুটা আবার এই যে হাফ ছিল এই হাফের সাথেও টুটা এসে গিয়ে টু কেটে যাবে, তার মানে পড়ে থাকবে এখানেও যখন আপার লিমিট ওয়ান বসাবো লগ অফ ওয়ান প্লাস ওয়ান, তার মানে লগ টু, আর মাইনাস অফ লগ অফ এক্সের ভ্যালু জিরো বসালে লগ ওয়ান আসবে, লগ ওয়ান মানে জিরো, তার মানে শুধুই লগ টুটাই পড়ে থাকবে, তার মানে লগ টু হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলা আছে যে একজন বালক ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ির উচ্চতা যখন 300 ফুট তখন বালকটি থেকে সুতোর দৈর্ঘ্য 500 ফুট। এটা একটা শর্ত বলে দেওয়া রয়েছে। ঘুড়িটি সেই সময় অনুভূমিক তলের সঙ্গে সমান্তরালভাবে 5 ফুট পার সেকেন্ড বেগে উড়তে থাকলে সুতার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাবে। ধরে নিলাম টি সময়ে বালকটি থেকে ঘুড়ির সুতার দৈর্ঘ্য এক্স ফুট, অর্থাৎ ধরে নিলাম এই যে এ স্থানে আমাদের কি রয়েছে, বালকটি এ স্থানে রয়েছে এবং সিতে আমাদের ঘুড়িটি রয়েছে। ঠিক আছে, এবার এই যে সুতাটা, এই সুতার দৈর্ঘ্য আমাদের ধরে নিলাম কোনো একটা সময় এভাবে উড়াচ্ছে এবং বলা রয়েছে যে ঘুড়িটি উঁচুর দিকে আর যাচ্ছে না, কি হচ্ছে না এই যে অনুভূমিক আছে, অনুভূমিকের সাথে সমান্তরালভাবে ঘুড়িটা কিন্তু উড়তে আছে। কি না এই যে দূরত্বটা, এই উচ্চতাটা 300 ফুট বজায় রেখে উড়তে আছে, এবং এই যে সুতাটা কোনো একটা সময় এই সুতার দৈর্ঘ্য 500 ফুট, এটা বলে দেওয়া আছে। কিন্তু আমরা কি অ্যাট এ টাইম ধরেছি, ধরলাম টি সময়ে কি না সুতার দৈর্ঘ্যটা এক্স, কারণ সুতার দৈর্ঘ্য তো বাড়তে হবে, যখন ঘুড়িটা যখন বালকটির থেকে দূরে যেতে থাকবে তখন এই সুতার দৈর্ঘ্য তাকে বাড়াতে হবে। ধর কোনো একটা পজিশনে ঘুড়িটা এরকম পজিশনে আসতে পারে, তাহলে তখন কি বেশি সুতা লাগবে, যখন আরও দূরের দিকে যাবে সুতোটা কী হবে, আরও বেশি পরিমাণ লাগবে। ঠিক আছে, তাহলে সুতার দৈর্ঘ্য পরিবর্তন হবে, সেই জন্য তাকে এক্স ধরা হয়েছে। আবার যে পজিশনে আছে সেই পজিশনটার দূরত্ব সেই বালকটা থেকে কত না ওয়াই ফুট, অনুভূমিক দূরত্ব, কোনাকুনি দূরত্ব নেই, অনুভূমিক দূরত্ব কত ওয়াই ফুট ধরে নেওয়া হয়েছে। সেটাই বলা হয়েছে যে বালকটি থেকে ঘুড়িটির অনুভূমিক দূরত্ব ওয়াই ফুট। যখন এরকম দূরে পজিশনে চলে আসবে তখন অনুভূমিক দূরত্ব এইটা হয়ে যাবে, আরও যদি দূরে চলে যায় তাহলে অনুভূমিক দূরত্ব আরও বাড়বে। তার মানে এই এক্স আর ওয়াই কিন্তু পরিবর্তনশীল। আর এই অনুভূমিক দূরত্বের পরিবর্তনের হারটাই কত না, তার সমান্তরাল বেগে যে বেগে উড়ছে সেই তার গতিবেগ, অর্থাৎ সেটাই হচ্ছে 5 ফুট পার সেকেন্ড। অনুভূমিক দূরত্ব যদি ওয়াই হয় তাহলে ডিওয়াই ডিটি হয়ে যাবে 5 ফুট পার সেকেন্ড, সেটা দেওয়া রয়েছে। তাহলে আমাদের বের করতে হবে সুতা কী হারে পরিবর্তিত হয়, সুতার দৈর্ঘ্য, তার মানে ডিএক্স ডিটিটা আমাদের বের করতে হবে, পরিষ্কার। কিন্তু তার জন্য এই ওয়াই আর এক্সের মধ্যে একটা রিলেশন লাগবে। দেখো তোমরা যদি খেয়াল করো যে কোনো সময় এই ওয়াই আর এক্স কী করবে, একটা পিথাগোরাসের ত্রিভুজ তৈরি করবে। যদি আমাদের ত্রিভুজটাকে আমরা এইভাবেও ধরি, কোনো একটা সময় ঘড়িটা দূরে আরও যদি দূরে চলে যায় তাহলে তখন সেটা এটা এক্স আর তখন ভূমিটা হচ্ছে ওয়াই। তার মানে প্রতি ক্ষেত্রে এক্স আর ওয়াই কী করবে, পিথাগোরাসের সূত্র মেনে চলবে। এবং প্রতি ক্ষেত্রে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা কিন্তু ফিক্সড থাকবে, কারণ বলেই দেওয়া আছে সে অনুভূমিকভাবে ঘড়িটা কিন্তু উড়ছে, সে কিন্তু কোথাও আপ ডাউন হচ্ছে না, অর্থাৎ উপর নিচে কিন্তু যাচ্ছে না। তার মানে অনুভূমিক দূরত্ব যে 300 ছিল এই উচ্চতাটা, সেই অনুভূমিক উচ্চতাটা কিন্তু 300 ফুটই থেকে যাবে। তার মানে সেখান থেকে বলতে পারি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, এই বি স্কোয়ারটা কিন্তু সবসময় ফিক্সড বা কনস্ট্যান্ট থাকবে, কারণ এই উচ্চতার ফিক্সড রয়েছে, এটা আমরা বলতে পারি। তাহলে সেই জিনিসটাকে এবারে যদি আমাদের কি চলে এলো না এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন, তাকে আমি 1 নম্বর বলে দিয়েছি।
বলতে পারো যে পিথাগোরাসের মাইনাস কোথা থেকে এলো, কারণ এই যে এক্সটা কিন্তু অতিভুজ, তার মানে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তবেই তোমরা লম্ব স্কোয়ার পাবো। নাহলে আমাদের নর্মাল ফর্মুলাও লাগাতে পারো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, সেখান থেকেও কিন্তু একই রিলেশনই আসবে। আমি সাইড চেঞ্জ করে একবারে করে দিয়েছি, ঠিক আছে। নেক্সট কাজ কি না, আমাদের টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, কারণ আমাদের ডিএক্স ডিটি দরকার। সেই জন্য টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করা হলো, এবং ডিএক্স ডিটিটা কত পাচ্ছি, ওয়াই বাই এক্স ডিওয়াই ডিটি। এখন আমাদের ডিওয়াই ডিটির ভ্যালু জানা, এবং আমাদের এই যে বাকি যে ভ্যালু ওয়াই আর এক্স, তার মধ্যে এক্স ভ্যালুটা আমাদের জানা, এক্সটা কি না সুতার দৈর্ঘ্য কি অ্যাট এ টাইম আমাদের 300 বলে দেওয়া রয়েছে। তাহলে আমাদের ওয়াইটা যদি ওই টাইমে বের করতে পারি তাহলে কাজ আছে। এবার ওয়াইটা খেয়াল রাখতে, ওয়াইটা কিন্তু 300 নয়, ওয়াইটা কিন্তু কত না অনুভূমিক দূরত্ব, আর 300টা দেওয়া রয়েছে অনুভূমিক উচ্চতা, অর্থাৎ কোনো একটা টাইমে ভূমি থেকে ঘুড়িটার উচ্চতা। তার মানে আমাদের ওয়াইটা বের করতে হবে, কোথা থেকে বের করব, এই 1 নম্বর সমীকরণ থেকে বের করবো। 1 নম্বর সমীকরণে এক্স এর মান আমরা 500 বসাবো, ওয়াইয়ের মান বেরিয়ে আসবে, এবং বিসিটা কত না এটাই সেই 300, এটা বলে দেওয়া রয়েছে, সেটাই দেখো বলা রয়েছে যে আমাদের সেটাই আমরা বের করা হয়েছে কোথাও না, বিসি যখন 300 এবং এক্স মান 400, তখন 1 নম্বর থেকে পাচ্ছি, এই শর্ত এখানে বসানো হয়েছে, সেখান থেকে আমাদের ওয়াইটা ক্যালকুলেট করলে পাচ্ছি 400। তাহলে ওয়াইটা যখন 400 পাচ্ছি, এবার এই 2 নম্বর ফর্মুলাতে আমরা যখন ওয়াই এক্স আর ডিওয়াই ডিটি বসিয়ে দেবো, তারপর ক্যালকুলেট করলে আসবে 4 ফুট পার সেকেন্ড, সেটা কি ডিএক্স ডিটির ভ্যালু আমাদের কিন্তু চলে আসবে, ঠিক আছে। তার মানে সূত্রটা কি হারে পরিবর্তিত হবে না, সূত্রটা বৃদ্ধি পাবে, 4 ফুট পার সেকেন্ড হারে সূত্রটা বৃদ্ধি পাবে। পরের অঙ্কে একটা চরম আর অবমান বের করতে বলেছে। দেখো চরম বা অবমানের জন্য আমরা কি জানি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করে এক্স এর একটা মান পেতে হবে, একটা বা দুটো যখন যেটা সম্ভব মান পেতে হবে, এবং সেই মানটা ডবল অর্ডার ডেরিভেটিভে বসিয়ে দেখতে হবে, যদি ডবল অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হয় তাহলে অবমান থাকবে, আর লেস দেন 0 হলে চরম মান থাকবে। তাহলে তার জন্য কি করা হয়েছে, ওয়াইটাকে আগে একটু সিম্পলিফাইড ফর্মে লেখা আছে। দেখো এখন যদি আমি ওয়াইটাকে রাখি এখন যেভাবে আছে ওইভাবে রাখলে কিন্তু যখন ডবল অর্ডার ডেরিভেটিভ করবো তখন কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। সেই জন্য একটু সিম্পলিফাইড ফর্ম করার জন্য একটা 1/3 দিয়ে গুণ করা হলো, এবং তার জন্য উপরে 3 দিয়ে গুণ করতে হবে, তবেই তো অ্যাডজাস্টেড হবে। এই যে 3x কে লেখা আছে দেখো 4x - 1 ইন মাইনাস x - 4, তোমরা যদি ক্যালকুলেট করে দেখো এটাই ব্র্যাকেট তুলে 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং 4x - x যেমন 3x ছিল সেই 3xটা কিন্তু মেনটেন থাকবে। কি সুবিধা এতে না, এতে আমাদের স্প্লিট করতে পারো, ধর প্রথমটার সাথে স্প্লিট করবে x - 1 x - 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং পরবর্তীকালে পরেরটার ক্ষেত্রে x - 4 আর x - 4 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো এবার 1/x টাইপের দেখতে হয়ে গেছে। 1/x এর ইন্টিগ্রেশন কত না 1/x এর ডেরিভেটিভ কত না 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x স্কোয়ার, এই জিনিসটা আমরা বলতে পারবো। তাহলে সহজেই দেখো ডিওয়াই ডিএক্স যখন বের করবো -1/x স্কোয়ার অ্যাপ্লাই সহজেই করতে পারবো, এবং পরেরটার ক্ষেত্রেও সেই একই জিনিস -1/x স্কোয়ার অ্যাপ্লাই করা হয়েছে, যেহেতু মাইনাস অলরেডি ছিল সেই মাইনাসে প্লাস হয়ে গেছে, আর কিছু নয়। এবার কি আমরা ডবল অর্ডার ডেরিভেটিভের প্রয়োজন, তাহলে ডবল অর্ডার ডেরিভেটিভ আবার অ্যাপ্লাই করা হলো। ডবল অর্ডার ডেরিভেটিভ ক্ষেত্রে 1/x স্কোয়ারের ডেরিভেটিভ কত না -2/x কিউব, তার মানে সেই জিনিসটা আবার অ্যাপ্লাই করে 4 2 8 হয়ে গেছে, যেহেতু অলরেডি -4 ছিল সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ -2 দিয়ে গুণ হতে হবে, আবার পরেরটার ক্ষেত্রে যেহেতু প্লাস ছিল প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে। এবার কি না ওয়াই এর চরম বা অবমানের জন্য আমরা কি জানি না ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 হতে হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 হতে হবে, সেই জিনিসটা বসানো হলো। তাহলে সেখান থেকে ক্যালকুলেট করলে আমাদের এক্স এর দেখো দুটো মান পাচ্ছি, +2 আর -2। ক্যালকুলেশন একদম সিম্পল ক্যালকুলেশন রয়েছে, লসাগু করে কানাকুনি গুণ করে a - b হোল স্কয়ারের সূত্র ভেঙে দেওয়া হয়েছে, আর কিছু না। এবার আমাদের কাজ কি না x = 2 আর x = -2 এই দুটো বিন্দুতে d2y ডবল অর্ডার ডেরিভেটিভের মান বের করা। যখন দুই বিন্দুতে ডবল অর্ডার ডেরিভেটিভ বার করছি কত না -1 আসছে <0, তার মানে ওটা কি চরম বিন্দু বলতে পারবো। আবার -2 বিন্দুতে যখন মান বের করছি তখন সেটা আসছে পজিটিভ, তার মানে বলতে পারবো ওটাই অবম বিন্দু, অর্থাৎ >0 আসছে। তাহলে চরম মান কত হবে না ফাংশনে আমাদের x এর মান 2 বসালে যা আসে, ফাংশন কি ছিল x/x - 1/x - 4, সেখানে আমরা x এর জায়গায় 2 বসালে পাচ্ছি চরম মান, আবার x এর জায়গায় -2 বসালে পাচ্ছি অবম মান। চরম মান -1 এবং অবম মান -1 নয়, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, আমি 7টা র্যাপিড টেস্ট যখন তোমাদের আমি আলোচনা করাই স্পর্শক অভিলম্ব, সেখানে কিন্তু করিয়ে দিয়েছি, একদম হুবহু একই অঙ্ক ছিল, শুধু ক্যাপিটাল এ স্মল এর জায়গায় সিডি দেওয়া রয়েছে, আর অন্য কোনো পরিবর্তন নেই, একদম সেম অঙ্ক রয়েছে। তোমরা কিন্তু সেই অঙ্কটা দেখলেই কিন্তু পারবে তোমরা, ঠিক আছে। তোমাদের টাইম স্ট্যাম্পটা দেওয়া রয়েছে 1 ঘন্টা 9 মিনিট 30 সেকেন্ড, এবং 7টা র্যাপিড টেস্ট আমি কিন্তু তোমাদের আই বটনে লিঙ্কও দিয়ে দেবো, প্লাস তোমরা কিন্তু চাইলে প্লে লিস্টে গিয়েও কিন্তু দেখতে পারো, সেখানে 7টা র্যাপিড টেস্টের পুরো একটা প্লে লিস্ট করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো অঙ্ক কিন্তু ক্যালকুলাস থেকে করে দেওয়া হয়েছে, তোমরা সেখানে গিয়ে একাধিক আরও অঙ্কের সাহায্য নিতে পারো, ঠিক আছে। পরের অঙ্কটাও তোমাদের এসএন দিয়ে পেজ 575 উদাহরণ নাম্বার 17তে রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তারপরেরটাও তোমাদের বইতে রয়েছে, অধিকাংশ অঙ্কই তোমাদের এখান বইতে রয়েছে, তোমাদের বইয়েরগুলো প্র্যাকটিস করো ভালো করে, তোমরা দেখবে অনেক অঙ্ক রিপিট করছে। পেজ 766 উদাহরণ নাম্বার 20, সেখানে শুধু কী দেওয়া রয়েছে, এই যে সমতলটির দূরত্ব 30 একক বলা ছিল, সেখানে সেটাকে 3p দূরত্ব বলা ছিল, সেই জন্য তার প্রমাণেও ছিল p⁻² মানে 1/p² ডান দিকে ছিল।
ঠিক আছে? সেই জন্য এখানে পি টু দি পাওয়ার মাইনাস টু বলতে এখানে কত, না এখন পি বলতে যদি 10 হয় তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস টু মানে 1/10 স্কোয়ার, তার মানে 1/100। এই জন্য দেখো এর ডান দিকটার জন্য 1/100 প্রুফ আছে। ঠিক আছে, শুধু তোমাদের ওই 3Pর বদলে 30 দেওয়া আছে, আর কিচ্ছু না, বাকি পুরো পার্টটা সেম রয়েছে। এবং খুব বেশি হলে 6 থেকে 7 লাইনে কিন্তু প্রমাণটা তোমাদের হয়ে যাবে, এবং সেখানেও দেখবে একদম ছোট্ট একটা পার্টে কিন্তু প্রমাণটা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, পরের অঙ্ক দেওয়া রয়েছে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে না দেখাতে হবে। দেখো আমরা জানি কোনো দুটি সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে আমরা ওদের উপর যে কোনো বিন্দু ধরে ওই বিন্দু দ্বারা 3টে সমীকরণ পাই। 3টে সমীকরণ যে কোনো দুটোকে সমাধান করলে কিন্তু অপর সমীকরণকে সেই মান সিদ্ধ করে, কিন্তু যদি ছেদ না করে সেই জিনিসটা হবে না। তাহলে আমরা দেখাবো যে আদতে তারা ওই 3টে সমীকরণ একে অপরকে সিদ্ধ করছে না। এবার দেখো তার জন্য কি দরকার, না প্রথম সরলরেখার উপর যে কোনো বিন্দু দরকার, সেটা ধরে নেওয়া হলো, এবং দ্বিতীয় সরলরেখার উপর একই রকমভাবে দুটো যে কোনো বিন্দু দরকার, সেটাও কিন্তু ধরে নেওয়া হলো। এবার আমরা ধরে নিচ্ছি জোর করে যে ওরা পরস্পরকে ছেদ করে, তাহলে ধরি ওই দুটি বিন্দু পরস্পরকে ছেদ বিন্দু নির্দেশ করে। তাহলে যখনই ছেদ বিন্দু নির্দেশ করবে তখন সেখান থেকে কম্পেয়ার করলে এক্সের সহগে এক্সের সাথে এক্স কম্পেয়ার হবে, ওয়াইয়ের সাথে ওয়াই কম্পেয়ার হবে, জেডের সাথে জেড কম্পেয়ার হবে, তিনটে কম্পেয়ার করলে 3টে সমীকরণ আসবে। এবার লাস্টের সমীকরণ থেকে সহজেই আমরা ল্যামডার মান 0 সেটা কিন্তু আমরা বের করতে পারবো, এবং সেই 0 যদি 2 নম্বর সমীকরণে বসাই সেখান থেকে মিউটাও 3 চলে আসবে, তার মানে ল্যামডা মিউ খুব সহজেই পেয়ে গেলাম। কিন্তু এই ল্যামডা মিউ যদি 1 নম্বরকে সিদ্ধ করে তবেই আমরা বলতে পারবো যে তারা পরস্পর ছেদবিন্দু অর্থাৎ পরস্পরকে ছেদ করে। কিন্তু সেটা যখন বসাচ্ছি বাঁ দিকে ল্যামডা কত আসছে, 2 × 0 + 1 মানে 1 আসছে। আবার ডান দিকে যখন মিউ -3 বসাচ্ছি তখন আমাদের -16 আসছে। এবার 1 তো আর -16 সাথে ইকুয়াল হতে পারে না, তার মানে 1 নট ইকুয়াল টু -16। তাহলে সেখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে ল্যামডা ইকুয়াল টু 0 মিউ ইকুয়াল টু -3 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না, তাই সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করবে না। তাহলে এটা প্রথম পার্টের প্রমাণ হয়ে গেল। নেক্সট কি দরকার, না সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে সরলরেখা দুটির দূরত্বের জন্য আমরা সবসময় কি করব, না ভেক্টর পদ্ধতি অ্যাপ্লাই করব। ভেক্টর পদ্ধতিতে ফর্মুলা কি ছিল, a1 ডট b1 ক্রস b2 বাই মড b1 ক্রস b2, এইটা ছিল ফর্মুলা। তাহলে তার জন্য এগুলো বের করতে হবে। a1 কি, না দুটি সরলরেখার ভেক্টর সমীকরণ যদি বের করি, এই দুটি সরলরেখার ভেক্টর সমীকরণ যে বিন্দুগামী হয় সেইগুলোকে একটাকে a1 আর একটাকে a2 বলা হয়। সেটাই বলা আছে, দেখো প্রথম সরলরেখার ভেক্টর সমীকরণ আমরা প্রথম বের করা হলো, বের করার পর সেটা কোন বিন্দুগামী সেটা বলা আছে। আবার যেটা ল্যামডার সাথে গুণ থাকে সেটা কি, তার সাথে সমান্তরাল ভেক্টর, তাকে b1 বলছি। একইভাবে দ্বিতীয়টির ক্ষেত্রে a2 আর b2 আমরা বের করলাম। এবার আমাদের কি দরকার, ফর্মুলা অনুযায়ী b1 ক্রস b2 দরকার, তাহলে b1 ক্রস b2 বের করা হলো। এবার তার মডিউলাসের ভ্যালুও দরকার, কারণ সেটাতে ডিভাইড করতে হবে, সেই ভ্যালুটা আমাদের √403 চলে আসছে। আর a2 - a1 বের করা হচ্ছে, অর্থাৎ দুটো বিন্দু যে বিন্দুগামী তাদের বিয়োগফল, সেটা বের করলে আসছে -2ik + 3jk। এবার তোমরা যদি মনে করো a1 - a2 বের করবে তাতেও হবে, কোনো সমস্যা নেই, কারণ আমাদের মডিউলাস থাকছে। এবার তার সাথে কি করতে হবে, b1 + b2 ডট প্রোডাক্ট করতে হবে, ডট প্রোডাক্ট করলে আমাদের 51 আসছে। তাহলে এই সমস্ত ফর্মুলা এই 403 51 এই ভ্যালুগুলো যদি আমরা নিয়ে গিয়ে বসিয়ে দিই তাহলে চলে আসছে 51/403 √403 একক। এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় দূরত্ব। ঠিক আছে, দূরত্বের ক্ষেত্রে সবসময় ভেক্টর পদ্ধতি অ্যাপ্লাই করবে, ভেক্টর পদ্ধতিতে দূরত্ব নির্ণয় করা অনেক বেশি সহজ হয়। ঠিক আছে, এই ছিল তোমাদের মোটামুটি বাঁকুড়া জেলার প্রশ্নগুলো। তোমরা প্র্যাকটিস করতে থাকো। অধিকাংশ প্রশ্ন দেখছো তোমরা বই থেকেই আসছে বা কমন চলে আসছে। আমি এখন অন্তত 2টো পেজ করাই, তারপর তোমাদের এমসিকিউ ম্যারাথন আনবো। তারপরেও যদি সময় থাকে তাহলে আমি আরও যে পেজগুলো রয়েছে এখান থেকে WBT থেকে সেই পেজগুলো তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে।